আমি রাইমা, 22 বছর বয়স। সবেমাত্র মাস্টার্সের পড়াশোনা শুরু করেছি। সাধারণত কলেজের ক্লাসগুলোতে খুব মনোযোগ দিয়ে থাকি, কিন্তু আজ যেন কোনো কারণে মন ঠিক রাখতে পারছি না। আমাদের ক্লাসে আজ নতুন ম্যাথের শিক্ষক আসছেন, সবার মধ্যেই একটা উত্তেজনা। ক্লাসের দরজাটা হালকা খুলে গিয়েই আবার বন্ধ হলো, এবং কয়েক সেকেন্ড পরে দরজা ঠেলে ভেতরে ঢুকলেন তিনি। হঠাৎ করে যেন পুরো ক্লাসের হাওয়ায় একটা চাপা উত্তেজনা বইতে শুরু করল। যে কেউ দেখলেই বুঝতে পারবে, নতুন স্যার মানে ক্লাসের সবাই একটু বেশি কৌতূহলী। আমিও ব্যতিক্রম নই। মাথা নিচু করে লিখছিলাম, কিন্তু ভেতরের অস্থিরতা যেন বারবার চোখ তুলে তাকাতে বাধ্য করছিল। যিনি ঢুকলেন, তাকে দেখে আমি থমকে গেলাম। আমার হৃৎপিণ্ড যেন দ্রুত গতিতে দৌড়াতে শুরু করল। এ কি আমি স্বপ্ন দেখছি? লোকটাকে আমি চিনি, কিন্তু তিনি এখানে কি করছেন? মাথাটা কেমন যেন চক্কর দিয়ে উঠল। লোকটার নাম সাইফ আরমান, আমার হবু বর। হ্যাঁ, সেই লোকটা। 1 বছর আগে তার কথা শুনেছিলাম। পরিবারে সবাই তার প্রশংসা করেছিল, ভদ্র, স্মার্ট, শিক্ষিত। তখন আমি জানতাম, আমাদের বিয়ের কথা চলছে। কিন্তু পুরো ব্যাপারটা এত অপ্রত্যাশিত ছিল যে আমি একেবারে পাগল হয়ে গিয়েছিলাম। নিজেকে সান্ত্বনা দিতে অনেক চেষ্টা করেছি, কিন্তু তখন এই বিয়েটা যেন বোঝার মতো মনে হয়েছিল। কিন্তু এখন, তাকে সামনে দেখে সবকিছু যেন অন্যরকম লাগছে। আমি ভেতরে ভেতরে এতটাই বিভ্রান্ত হয়ে পড়েছি যে এক মুহূর্তের জন্য ভাবতে শুরু করলাম, এটা কি সত্যিই ঘটছে নাকি আমি কল্পনায় আছি। ক্লাসে সবাই তখন উঠে দাঁড়িয়ে নতুন স্যারকে সালাম দিচ্ছে। কিন্তু আমি হাঁ করে তাকিয়ে বসে আছি। এই মেয়ে, দাঁড়িয়ে সালাম দিচ্ছ না কেন? প্রিন্সিপাল স্যারের ধমকে আমার হুঁশ ফিরল। আমি লজ্জায় মাথা নিচু করে তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। সরি স্যার, বলেই দ্রুত নিজের জায়গায় বসে পড়লাম। পাশ থেকে মিষ্টি, আমার বান্ধবী, খোঁচা দিয়ে বলল, কি হয়েছে তোকে? তুই এমন হাবলাদের মতো আচরণ করছিস কেন? আমি কোনো উত্তর দিলাম না। আমার চোখ তখনও সাইফের দিকেই আটকে আছে। তার মুখে স্বাভাবিক ভদ্র এক চাহনি, যেন আমাকে কোনো দিন দেখেনি। তার কথা বলার ভঙ্গি, ক্লাসের সবার প্রতি বিনয়ের আচরণ, সবকিছুই নিখুঁত। অথচ এই মানুষটিই একসময় আমার জন্য আমার বাবার পা পর্যন্ত ধরেছিল। 2 বছর আগে। তখন আমি ক্লাস 9-এ পড়ি। হঠাৎ একদিন বাড়িতে হুলস্থুল। আব্বু এক লোকের কথা বলছিলেন, যিনি নাকি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। ছোটবেলা থেকেই আমি একটু বদমেজাজি। তাই যখন শুনলাম, আমার বিয়ের কথা চলছে, আমি একেবারে রাগে ফেটে পড়েছিলাম। আমি বলেছিলাম, আমার আগে আপুর বিয়ে ঠিক করো। আমি বিয়ে করব না। কিন্তু সাইফ নাকি হাল ছাড়েনি। আমার আব্বুর কাছে বারবার অনুরোধ করেছিল। শেষ পর্যন্ত বাবা এক শর্তে রাজি হন, সে যেন নিজের পায়ে দাঁড়ায়। তবে একটা শর্তেই তারা আমার আংটি পরিয়ে দেয়। তখনও সাইফকে আমি দেখিনি। একদিন তানহা আপু আমাকে তার একটা ছবি দেখিয়েছিল। সেদিনই প্রথমবার তাকে দেখি। আমার মনে হল, এই মানুষটার জন্যই তো আমি অপেক্ষা করছিলাম। তার ছবিটা আমি বারবার দেখেছি।
কিন্তু দেখা হওয়ার পর আজ তার আচরণ পুরোপুরি ভিন্ন। হে ইউ। তার গম্ভীর গলা কানে আসতেই আমার ভাবনার জগৎ ছিন্ন হল। আমি চমকে তাকালাম। হোয়াটস ইউর নেম? আমি কাঁপতে কাঁপতে বললাম, রাইমা। সে বলল, শুধু রাইমা? পুরো নাম বলো। আমি বলার আগেই ক্লাস শেষের ঘণ্টা বেজে উঠল। সে আর কিছু না বলে ক্লাস থেকে বেরিয়ে গেল। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। সে কি আমাকে চিনল না, নাকি চিনেও ভান করল? এই মানুষটাকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছি। তার আচরণ দেখে আমার সমস্ত স্বপ্ন যেন ভেঙে পড়ল। সাইফ ক্লাস থেকে বেরিয়ে গেল। আমার মাথা তখনও ঝিমঝিম করছে। আমি জানি না সে সত্যিই আমাকে চিনতে পারেনি নাকি ইচ্ছে করেই চিনতে চাইছে না। অথচ একসময় সে আমার জন্য কতটা পাগল ছিল। তার সেই আবেগগুলো কি সত্যিই এত সহজে মুছে গেল? মিষ্টি আমার পাশ থেকে ফিসফিস করে বলল, মারু, তুই ঠিক আছিস তো? এতক্ষণ ধরে তুই একেবারে পাথরের মতো দাঁড়িয়ে আছিস। কি হয়েছে? আমি ওকে কিছু বললাম না। শুধু ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু চোখের কোণায় সাইফকে আবার দেখতে পেলাম। সে করিডোরে দাঁড়িয়ে ছাত্রদের সঙ্গে কিছু কথা বলছে। তার মুখে মৃদু হাসি। সেই হাসি দেখে আমার বুকটা ধক করে উঠল। সাইফ, তুমি কি সত্যিই আমাকে ভুলে গেছ? মনে মনে নিজেকে এই প্রশ্ন করলাম। আমার বান্ধবীরা হাসতে হাসতে বলল, এই স্যার তো বেশ সুন্দর। আমাদের ক্লাসে আরেকটু আগে এলেই ভালো হতো। তবে তুই কেন এমন পাথর হয়ে গেছিস? আমি হেসে ওদের কথা এড়িয়ে গেলাম। কিন্তু ভেতরে ভেতরে যেন আগুন জ্বলছে। এই মানুষটাকে আমি স্বপ্নে দেখেছি, কল্পনায় ভেবেছি। অথচ সে যেন আমাকে কিছুই মনে করতে পারছে না। পরবর্তী দিন। পরের দিন সকাল থেকেই আমার ভেতর একটা অদ্ভুত উত্তেজনা। ক্লাসে যাওয়ার আগে বারবার আয়নায় নিজেকে দেখে নিচ্ছি। মিষ্টি বলল, আজ তুই কেমন যেন বেশি সাজগোজ করেছিস। আমি জবাব দিলাম, আর কিছু না, আজ তো প্রেজেন্টেশন দিব। সাজতেন তো হবেই। কিন্তু সত্যি কথা বলতে, আমার সব সাজ এই জন্য যে সাইফ হয়তো আমাকে একবার ভালো করে দেখবে। ক্লাস শুরু হল। সাইফ যথারীতি নির্ধারিত সময়েই ঢুকল। তার ব্যক্তিত্ব, তার কথা বলার ধরন, সবকিছুতেই এক ধরনের সম্মোহন। অথচ সে যেন আমাকে দেখেও দেখছে না। ক্লাসের মাঝখানে সে আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি পড়া করেছ? আমি তাড়াতাড়ি মাথা নাড়িয়ে বললাম, জি স্যার। সে আমাকে বোর্ডে কিছু অঙ্ক সমাধান করতে বলল। আমি দ্রুত উঠে গিয়ে বোর্ডের দিকে এগিয়ে গেলাম। কিন্তু পুরো সময়টাই তার দৃষ্টি আমার ওপর ছিল। তার সেই গভীর চোখের চাহনি আমাকে একেবারে বিভ্রান্ত করে দিল। অঙ্ক শেষ করে আমি যখন বসতে গেলাম, তখন সে মৃদু হাসল। সেই হাসি দেখে মনে হল, সে কি আমাকে চিনতে পেরেছে? রাতে। রাতে ঘরে ফিরে আমি অস্থিরভাবে বিছানায় বসে আছি। আমার মনে হচ্ছে কিছু একটা করতে হবে। সাইফের এই উদাসীনতা সহ্য করা যাচ্ছে না। আমি সাহস করে তার নম্বর বের করলাম। একবার সাহস করেই তাকে ফোন দিলাম। ফোন বাজল। আর বাজল। কিন্তু কেউ ধরল না। আমি হতাশ হয়ে ফোনটা রেখে দিলাম। এতক্ষণ সাহস করে যা করলাম, সেটা এখন বোকামি মনে হচ্ছে। কিন্তু ঠিক সেই সময় ফোন বেজে উঠল। আমি তাড়াতাড়ি ফোন ধরলাম। হ্যালো।
ওপাশ থেকে গম্ভীর গলা। আমি কাপা গলায় বললাম, আমি রাইমা। কিছুক্ষণ নীরবতা। তারপর সে বলল, হ্যাঁ বলো। কিভাবে আমার নম্বর পেলে? আমি রাগ চেপে বললাম, এই প্রশ্নটা তুমি করছো? তোমাকে ভুলে যাওয়ার ভান করতে বলেছিল কে? সে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীর গলায় বলল, ভুলে যাইনি, কিন্তু এখন ভান করতেই হচ্ছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানে? সে বলল, সবকিছু ঠিক হয়ে যাবে। এখন আমার সামনে কোনো ঝামেলা করো না। তুমি যা জানো সেটা তোমার কাছেই রাখো। আমি হতবাক হয়ে ফোনটা রেখে দিলাম। এই কথার মানে কি? রাতে ঘুম আসছিল না। সাইফের কথাগুলো বারবার মাথায় ঘুরছিল, ভুলে যায়নি, কিন্তু এখন ভান করতেই হচ্ছে। এই কথার মানে কি? সে আমাকে চিনেছে, তবুও এভাবে দূরত্ব তৈরি করছে কেন? আমার মাথায় হাজারো প্রশ্ন, কিন্তু কোনো উত্তর নেই। সকালে ঘুম থেকে উঠে মনে হল, আজ ক্লাসে গেলে তাকে এই প্রশ্নগুলো করতেই হবে। কিন্তু কিভাবে? তার সামনে গিয়ে কথা বলা তো সহজ নয়। তার সেই গভীর চাহনি, গম্ভীর গলা আর আত্মবিশ্বাসী ব্যক্তিত্বের সামনে গিয়ে আমি কি একটুও সাহস করতে পারব? ক্লাসের শুরু। ক্লাসে ঢুকে দেখলাম সাইফ স্যার আগে থেকে এসে বসে আছেন। ছাত্রছাত্রীদের সঙ্গে গল্প করছেন, হাসছেন। কিন্তু আমার দিকে তার কোনো দৃষ্টি নেই। যেন আমি তার জন্য নিতান্তই অপরিচিত একজন। আমি আমার জায়গায় গিয়ে বসলাম। মিষ্টি ফিসফিস করে বলল, আজ তোর চেহারা দেখে মনে হচ্ছে তুই একটা ঝড় তুলতে চলেছিস। কি ব্যাপার? আমি একটু মুচকি হেসে বললাম, দেখিস, আজ আমি কিছু একটা করবই। আর স্যারকে আমার কথা মনে করাতেই হবে। ক্লাস শুরু হল। সাইফ স্যার বোর্ডে অঙ্ক লিখতে ব্যস্ত। আর আমি তাকে দেখছি, যেন তার প্রতিটা কাজ আমাকে মুগ্ধ করছে। কিন্তু এর মধ্যেই সাহস করে আমি হাত তুললাম। স্যার, আমি একটা প্রশ্ন করতে চাই। সে আমার দিকে তাকালো। তার চোখে কোনো ভাবলেশ নেই। বলল, হ্যাঁ বলো। আমি গলা পরিষ্কার করে বললাম, স্যার, আপনি কি আমাদের পুরো ব্যাচের পরিচয় মনে রাখতে পারেন? তার ভ্রু একটু কুঁচকে গেল। বলল, হয়তো সময় লাগবে, কিন্তু চেষ্টা করব। কেন? আমি একটু জেদি স্বরে বললাম, তাহলে আমার নামটা মনে রাখুন। আমি রাইমা আক্তার। ভুলে যাবেন না, স্যার। সাইফ স্যার এক মুহূর্ত চুপ করে আমার দিকে তাকিয়ে রইল। তারপর হালকা হেসে বলল, ভুলে যাব না, কিন্তু নিজের কাজের দিকেও মনোযোগ দাও। তার এই প্রতিক্রিয়ায় ক্লাসে এক ধরনের ফিসফিসানি শুরু হয়ে গেল। আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম। মিষ্টি আমার কানে কানে বলল, তুই এমন কি করলি? সবাই তো অবাক হয়ে গেছে। কিন্তু আমার মনে হল, আমি যা করতে চেয়েছিলাম সেটা কিছুটা হলেও সফল হয়েছি। অন্তত সাইফ স্যার আমাকে নিয়ে ভাবতে বাধ্য হবে। বিরতির পরে ক্লাস শেষ হলে সাইফ স্যার ক্লাসরুম থেকে বেরিয়ে যাচ্ছিল। আমি তার পেছনে পেছনে গেলাম। করিডোরে পা বাড়িয়ে বললাম, স্যার, একটু কথা বলতে পারি? সে থামল। আমার দিকে ফিরে তাকাল। তার চোখে তখন এক ধরনের বিরক্তি। বলল, হ্যাঁ বলো। কি কথা? আমি সরাসরি বললাম, আপনি কেন এমন আচরণ করছেন? আপনি আমাকে চিনেন না, এটা আমি বিশ্বাস করি না। আপনি খুব ভালো করেই জানেন আমাদের মধ্যে কি সম্পর্ক ছিল বা এখনো আছে। সে এক মুহূর্তের জন্য চুপ করে থাকল। তারপর গভীর গলায় বলল,
আমি তোমাকে চিনি। কিন্তু এটা ভুলে যাও, রাইমা। এখন যা চলছে সেটা আমাদের পুরনো সম্পর্ককে সামনে আনতে দেবে না। আমি চাই না তুমি এখানে কোনো ঝামেলায় জড়াও। আমি হতবাক হয়ে বললাম, কিন্তু কেন? আপনি তো একসময় আমাকে ভালোবেসেছিলেন। আজ এভাবে মুখ ফিরিয়ে নেয়ার মানে কি? সে এক গভীর শ্বাস ফেলে বলল, সময় সবকিছু বদলে দেয়, রাইমা। হয়তো তুমি এটা বুঝবে না, কিন্তু আমাদের সম্পর্কটা এখন ঠিক সেখানেই আছে যেখানে আমরা চেয়েছিলাম না। তুমি যদি আমাকে ভুলে যেতে পারো, সেটাই হবে তোমার জন্য ভালো। তার কথাগুলো আমার হৃদয় ভেঙে দিল। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। রাতে ঘরে বসে আমি আমার রুমে বসে ভাবছিলাম। সাইফের কথাগুলো যেন কানে বাজছে। কি এমন কারণ থাকতে পারে যার জন্য সে এভাবে আচরণ করছে? সে কি সত্যিই বদলে গেছে, নাকি পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে? আমার মধ্যে তখন একটা দৃঢ় সিদ্ধান্ত তৈরি হল। সত্যটা জানতেই হবে। সাইফ কেন এই ভান করছে সেটা আমি বের করব। সে আমাকে ভুলে যেতে বলেছে, কিন্তু আমি এই সম্পর্ককে এত সহজে ভেঙে যেতে দেব না। রাতে ঘুম আমার চোখের কোণে নেই। সাইফের বলা প্রতিটি কথা আমার মনে গভীর ছাপ ফেলেছে। তার কথাগুলো এত অসম্পূর্ণ আর অস্পষ্ট যে মনের মধ্যে অজস্র প্রশ্ন ভিড় করছে। একদিকে তার ভান করা অচেনা আচরণ, অন্যদিকে আমাদের সম্পর্কের গভীরতা, সব মিলিয়ে যেন আমি ভেঙে পড়েছি। কিন্তু ভেঙে পড়লেই তো চলবে না। আমাকে এর কারণ খুঁজে বের করতে হবে। কেন সে এমন করছে? কেন সে আমাকে দূরে ঠেলে দিচ্ছে? পরের দিন সকালে কলেজে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। মনের মধ্যে আজ একটা পরিকল্পনা। সাইফের পেছনের কারণগুলো জানতে হবে, তার ভান ভাঙতে হবে। ক্লাসরুমের আড়ালে ক্লাস শুরু হলো যথারীতি। সাইফ স্যার তার পরিচিত করা এবং গম্ভীর স্বরে আমাদের পড়াতে লাগলেন। আমার মন পুরোপুরি ক্লাসে নেই। আমি বারবার তার প্রতিটি অঙ্গভঙ্গি খেয়াল করছি। একটা সময় আমি লক্ষ্য করলাম, তার ফোনটি ক্লাসে বেজে উঠল। সে ফোনটি হাতে নিয়ে এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর ক্লাসের বাইরে চলে গেল। এই সুযোগ আমি হাতছাড়া করতে চাইলাম না। আমি মিষ্টিকে ফিসফিস করে বললাম, আমি একটু বাইরে যাচ্ছি। তুই কিচ্ছু বলবি না, ঠিক আছে? মিষ্টি অবাক হয়ে বলল, আবার কি করবি তুই? আমি কোনো উত্তর না দিয়ে চুপি চুপি ক্লাস থেকে বেরিয়ে গেলাম। করিডোরে গিয়ে দেখি সাইফ এক কোণে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। তার কণ্ঠস্বর যথেষ্ট নিচু, কিন্তু আমি তার কথা শুনতে চেষ্টা করলাম। হ্যাঁ, আমি জানি। কিন্তু এখন এমন কিছু করো না যা আমাকে আরও সমস্যায় ফেলবে। আমি যেভাবে এগোচ্ছি সেটা ঠিক আছে। তার কথা শুনে আমার মনের সন্দেহ আরও বাড়ল। সে কার সঙ্গে কথা বলছে? কিসের সমস্যা? আমি কিছুক্ষণ আড়াল থেকে দেখার পর হঠাৎ করেই সাহস নিয়ে সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। স্যার, একটু কথা বলতে পারি? সে আমার দিকে তাকিয়ে কিছুটা অবাক হল। ফোনটা কেটে দিয়ে গম্ভীর স্বরে বলল, তুমি ক্লাসে না গিয়ে এখানে কি করছো? আমি সরাসরি বললাম, আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে, স্যার। আপনি কেন আমাকে চিনেও চেনার ভান করছেন? আপনি কি লুকাচ্ছেন? সাইফ এক মুহূর্ত চুপ করে রইল। তারপর গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি যা জানতে চাও সেটা এখন জানতে পারবে না। কিন্তু আমি তোমাকে এটুকু বলি, আমার দূরত্ব তোমার ভালো জন্যই। তুমি যত দূরে থাকবে ততই মঙ্গল। নিজের জীবন নিয়ে এগিয়ে যাও, রাইমা।
আমাকে নিয়ে চিন্তা করো না। তার কথাগুলো যেন আমাকে আরো বেশি প্রশ্নের মধ্যে ফেলে দিল। আমি বললাম, কিন্তু কেন? কি এমন কারণ আছে যে আপনি আমাকে এভাবে দূরে সরিয়ে রাখছেন? আপনি আমাকে ভালোবাসতেন। এখন কি হলো? সে ধীরে ধীরে বলল, তুমি জানবে। একদিন ঠিকই জানবে। কিন্তু এখন আমাকে যেতে দাও। সে আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। আমি হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। রাতে বাসায় ফিরে আমি স্থির করলাম, আমাকে সত্যিটা বের করতে হবে। সাইফের পরিবার, তার অতীত, তার বর্তমান সবকিছু নিয়ে জানতে হবে। আমি তার ফেসবুক প্রোফাইল খুঁজতে শুরু করলাম। অনেক দিন ধরে তার অ্যাকাউন্ট আমি দেখি, কিন্তু আজ আমার নজর আরো গভীর। তার পুরনো পোস্টগুলো দেখতে গিয়ে আমি কয়েকটা ছবি পেলাম, যেখানে তাকে কিছু অপরিচিত লোকের সঙ্গে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে লেখা, নতুন যাত্রা, নতুন গল্প। কিসের নতুন যাত্রা? আমি তার প্রোফাইল ঘাঁটতে ঘাঁটতে একটা মেয়ের প্রোফাইল খুঁজে পেলাম, যার সঙ্গে তার অনেক ছবি। মেয়েটির নাম নেহা। আমার বুকটা ধক করে উঠল। নেহা কে? আমার মাথায় তখন হাজারটা প্রশ্ন। সাইফ কি নেহার সঙ্গে নতুন কোনো সম্পর্কে জড়িয়েছে? সে কি আমাকে ভুলে গেছে? নেহার প্রোফাইলটা খুঁজে পাওয়ার পর আমার ভেতরটা একেবারে তোলপাড় হতে লাগল। তার ছবিগুলোতে সাইফের সঙ্গে তাকে খুব ঘনিষ্ঠ দেখাচ্ছে। তাদের হাসিমাখা মুখ, একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর ছবি, সবকিছু যেন আমার বুকের ভেতর তীক্ষ্ণ কাটার মতো বিঁধতে লাগল। কিসের সম্পর্ক তাদের? সাইফ কি আমাকে ভুলে গিয়ে নেহার সঙ্গে এগিয়ে গেছে? আমি নিজেকে স্থির করার চেষ্টা করলাম। কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে পুরোটা জানতে হবে। শুধু অনুমানের ওপর ভিত্তি করে এত বড় কিছু ভাবা ঠিক হবে না। পরদিন কলেজে। পরদিন ক্লাসে গিয়ে আমি সাইফের দিক থেকে চোখ সরাতে পারছিলাম না। সে স্বাভাবিকভাবে ক্লাস নিচ্ছিল, কোনো কিছুতেই তার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। অথচ আমার ভেতরে যেন একটা যুদ্ধ চলছে। ক্লাস শেষে আমি তার পেছনে পেছনে যেতে শুরু করলাম। সে তার ডেস্কে ব্যাগ গুছিয়ে নিচ্ছিল। আমি সামনে গিয়ে দাঁড়ালাম। স্যার, আপনার সঙ্গে কথা বলার দরকার। সে মাথা তুলে আমার দিকে তাকালো। তার চোখে বিরক্তি ফুটে উঠল। তুমি কি বুঝতে পারছো না যে আমার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয়? আমি সোজাসাপটা বললাম, আপনার ব্যক্তিগত বিষয় নয়, স্যার। এটা আমার জীবনেও জড়িয়ে আছে। আপনি আমাকে ভুলে যেতে বলেছেন, কিন্তু কেন তা পরিষ্কারভাবে বলেননি। নেহা কে? তার মুখের ভাব বদলে গেল। সে কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল, তারপর শান্ত স্বরে বলল, তুমি এটা জানতে চাও? তাহলে শোনো। নেহা আমার পুরনো বন্ধু। সে আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। তুমি যেটা ভাবছ, সেটা ঠিক নয়। কিন্তু এখন এর বেশি কিছু বলা সম্ভব নয়। তার কথা শুনে আমার সন্দেহ আরো বেড়ে গেল। বন্ধুত্বের সম্পর্ক কখনো এত ঘনিষ্ঠ হয়? আপনার কথা বিশ্বাস করা খুব কঠিন, স্যার। আপনি যদি সত্যি আমাকে ভুলে না গিয়ে থাকেন, তাহলে সব লুকিয়ে রাখছেন কেন? সে একটা দীর্ঘ শ্বাস ফেলল। তার চোখে এক ধরনের ক্লান্তি দেখা গেল। রাইমা, সত্যি জানতে চাও? তাহলে আমাকে সময় দাও। আমার কিছু দায়িত্ব আছে, যেগুলো শেষ না হওয়া পর্যন্ত আমি কিছু বলতে পারবো না।
আর নেহা নিয়ে যা ভাবছ সেটা সত্যি নয়। কিন্তু আমার জীবন যেভাবে চলছে তাতে তোমার জন্য আমি উপযুক্ত নই। তার এই কথাগুলো আমার মনকে আরো বেশি বিষণ্ণ করে তুলল। সে কি সত্যিই আমাকে ভালোবাসে, নাকি তার কথাগুলো কেবল একটি অভিনয়? রাতে আমি নেহার প্রোফাইলের গভীরে ঢুকতে শুরু করলাম। তার পোস্টগুলোর মধ্যে একটা ছবির ক্যাপশন আমার নজর কাড়ল, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। ছবিতে সাইফ আর নেহা একসঙ্গে দাঁড়িয়ে আছে। আমার মন এক মুহূর্তে ভেঙে পড়ল। নেহা কি সত্যিই তার জীবনের কেউ? কিন্তু আমার ভেতরের আরেকটা দিক বলল, সত্যিটা জানার জন্য আরও গভীরে যেতে হবে। পরবর্তী দিন, নেহার সঙ্গে যোগাযোগ। আমি নেহার প্রোফাইল থেকে তার ইমেইল আইডি খুঁজে বের করলাম। সাহস করে তাকে একটি মেসেজ পাঠালাম। মেসেজে শুধু লিখলাম, আপনার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই, সাইফ স্যারকে নিয়ে। কিছুক্ষণ পরে নেহা আমাকে উত্তর দিল, তুমি কে? আর সাইফের ব্যাপারে কি জানতে চাও? আমি সরাসরি জবাব দিলাম, আমি রাইমা, তার একজন শিক্ষার্থী। কিন্তু আমাদের সম্পর্কটা শুধু শিক্ষক শিক্ষার্থীর মধ্যে সীমাবদ্ধ নয়। কিছু বিষয় আছে যা আমার জানা দরকার। আপনি যদি সত্যিই তাকে ভালোবাসেন তাহলে আমাকে সত্যটা বলুন। নেহা আমাকে তার ফোন নম্বর পাঠালো। আমরা কথা বলার জন্য সময় ঠিক করলাম। মোবাইল কলে নেহার সঙ্গে প্রথম কথা। আমি থরথর হাতে ফোন ধরলাম। ওপাশ থেকে নেহার কণ্ঠ শোনা গেল। তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাস আর এক ধরনের কৌতূহল। হ্যাঁ, রাইমা, তুমি কি জানতে চাও? আমি সাহস করে বললাম, আপনি আর সাইফ স্যারের মধ্যে কি সম্পর্ক? নেহা এক মুহূর্ত চুপ করে রইল। তারপর বলল, আমাদের সম্পর্ক খুবই গভীর। সে আমার জীবনের অংশ। কিন্তু তুমি কেন জানতে চাচ্ছ? আমি অস্ফুটস্বরে বললাম, কারণ সে আমার হবু বর। নেহা এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। তারপর বলল, তুমি কি জানো না সে কেন এমন আচরণ করছে? তার জীবন কতটা জটিল? আমি বললাম, না, আমি কিছু জানি না। আমাকে বলুন। নেহা বলল, সাইফের কিছু ব্যক্তিগত সমস্যা আছে। সে নিজেকে সবকিছুর বাইরে রাখতে চায়, কারণ সে মনে করে তার সমস্যাগুলো তোমার জীবনকেও নষ্ট করবে। সে আমাকে বন্ধু হিসেবে সবকিছু বলেছে। কিন্তু আমাদের মধ্যে কোনো রোমান্টিক সম্পর্ক নেই। তোমার উচিত তার সঙ্গে সরাসরি কথা বলা। নেহার এই কথাগুলো রাইমার মনে নতুন এক প্রশ্ন জাগিয়ে তোলে। সাইফের ব্যক্তিগত সমস্যাগুলো কি? সে কেন নিজের জীবন থেকে রাইমাকে দূরে সরিয়ে রাখতে চায়? নেহার সঙ্গে ফোন কলে কথা বলার পর আমার মনের ভেতর যেন একটা দোলাচল চলছিল। তার কথাগুলো সত্যি নাকি মিথ্যে সেটা যাচাই করার জন্য আমার সামনে একটাই পথ খোলা ছিল, সাইফের সঙ্গে সরাসরি কথা বলা। কিন্তু এত সহজে কি সে সত্যি বলবে? তার আচরণ তো সবসময় রহস্যময়ী। পরের দিন সকালে কলেজে যাওয়ার সময় ঠিক করলাম, আজ সাইফকে সত্যটা জানতেই হবে। সাইফ স্যার যথারীতি ক্লাসে ঢুকলেন। প্রতিদিনের মতোই আত্মবিশ্বাসী ভঙ্গিতে ক্লাসের পড়া শুরু করলেন। আমি মনোযোগ দিতে পারছিলাম না। বারবার তার দিকে তাকাচ্ছিলাম। ক্লাস শেষে যখন সবাই বেরিয়ে গেল, আমি একমাত্র পিছনে থেকে গেলাম। সাইফ স্যার টেবিল গুছাচ্ছিলেন। আমি ধীরে ধীরে তার টেবিলের সামনে গিয়ে দাঁড়ালাম। স্যার, আপনার সঙ্গে একান্তে কথা বলতে চাই। সে একটু বিরক্ত হয়ে বলল, রাইমা, আমি আগেও বলেছি তোমার উচিত নিজের জীবনের দিকে মনোযোগ দেয়া।
আমি তোমার সঙ্গে কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে চাই না। আমি সাহস সঞ্চয় করে বললাম, আপনি চাইলেও আজ আমি কথা শেষ না করে ছাড়ব না। আপনি আমাকে দূরে সরিয়ে রাখছেন, তার পেছনে যে কারণই থাকুক, আমি সেটা জানব। আপনি আমাকে ভালোবাসতেন, এখন কেন এমন করছেন? তার মুখটা শক্ত হয়ে গেল। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে বলল, ঠিক আছে। কথা বলতে চাইলে আজ বিকেলে কলেজ শেষে আমার সঙ্গে দেখা করো। তবে যা শোনো, সেটা বোঝার মতো সাহস রাখবে তো? আমি মাথা নেড়ে সায় দিলাম। বিকেলে সাইফ স্যারের কথা মতো কলেজের লনে গিয়ে বসলাম। সে কিছুক্ষণ পর এসে বসল। তার চোখে অদ্ভুত এক ক্লান্তি। তুমি সত্যি জানতে চাও কেন আমি এমন করছি? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। সত্যি না জানলে আমি শান্তি পাব না। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি যখন আমার সঙ্গে বিয়ের প্রস্তাবের কথা শুনেছিলে, তখন আমি কিছুই চাইনি। কিন্তু তোমার পরিবার আমাকে একটা সুযোগ দিয়েছিল। আমি ভেবেছিলাম, আমি তোমার যোগ্য হয়ে উঠব। আমি নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম, যাতে তোমাকে সুখী করতে পারি। কিন্তু জীবনে সবসময় সবকিছু আমাদের ইচ্ছামতো হয় না। তার কথাগুলো আমার মনে গভীর প্রভাব ফেলল। আমি চুপ করে তার কথা শুনছিলাম। 1 বছর আগে আমি একটা বড় সমস্যায় পড়েছিলাম। আমার বাবার ব্যবসা একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল। আমরা ঋণে ডুবে গিয়েছিলাম। সেই ঋণ শোধ করতে আমার বাবা যা যা করতে পেরেছেন, করেছেন। আমি তখনও চাকরি পাইনি। বাড়ির সব দায়িত্ব আমার ওপর এসে পড়েছিল। আমি তার মুখের দিকে তাকিয়ে রইলাম। তার চোখে এক ধরনের ব্যথা দেখলাম, যা সে লুকানোর চেষ্টা করছিল। তোমার বাবা আমাকে সুযোগ দিয়েছিলেন। কিন্তু আমি সেই সুযোগকে নষ্ট করতে চাইনি। আমি ভেবেছিলাম, তোমার জীবন আমার সঙ্গে জড়িয়ে থাকলে সেটা শুধুই সমস্যায় জড়াবে। তাই আমি তোমার থেকে দূরে থাকতে চেয়েছি। নেহা আমার পুরনো বন্ধু। সে আমাকে মানসিকভাবে সাহায্য করেছে। কিন্তু আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, যা তোমাকে ভাবিয়ে তুলছে। তার কথা শুনে আমার মন একদিকে ভারাক্রান্ত হল, অন্যদিকে তার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা আরও বেড়ে গেল। আপনার উচিত ছিল আমাকে এসব বলা। আমি জানলে পাশে থাকতে পারতাম। সে মৃদু হেসে বলল, তোমাকে এসব জানিয়ে তোমার জীবনকে জটিল করতে চাইনি। তুমি যেভাবে আছো, তেমনই থেকো। আমি যদি একদিন সবকিছু ঠিক করতে পারি, তখন হয়তো। তার কথা শেষ হওয়ার আগেই আমি বললাম, একদিন কেন? আমি এখনই আপনার পাশে থাকতে চাই। আপনি আমাকে দূরে ঠেলে দিতে পারেন না। আমাদের সম্পর্ক এতটাই দুর্বল নয়। সে চুপ করে আমার দিকে তাকিয়ে রইল। তারপর মৃদু হাসল। সেই দিনটি আমার জীবনের এক নতুন মোড় ছিল। আমি বুঝলাম, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য একতরফা ভালোবাসাই যথেষ্ট নয়। একে অন্যকে বোঝা, পাশে দাঁড়ানো, আর একে অপরের সঙ্গে মিলে চলার মানসিকতা প্রয়োজন। সাইফের সমস্যাগুলো সমাধানের জন্য আমি নিজে থেকে এগিয়ে যেতে প্রস্তুত হলাম। তাকে বোঝালাম, একসঙ্গে আমরা সব সমস্যার সমাধান করতে পারব। সাইফের মুখের সেই মৃদু হাসি যেন আমার সমস্ত সংশয় মুছে দিল। তার চোখে তখন এক ধরনের অদ্ভুত প্রশান্তি। আমি বুঝতে পারছিলাম, সে হয়তো ভেতরে ভেতরে আমার সাহসিকতায় অবাক হয়েছে। তুমি কি জানো, তোমার এই জেদটাই আমাকে প্রথমবার তোমার প্রতি আকৃষ্ট করেছিল? সাইফ ধীর গলায় বলল। আমি মুচকি হেসে বললাম, তাহলে এতদিন ধরে কেন সব লুকাচ্ছিলে? যদি শুরুতেই সত্যি বলতে, এত ঝামেলা হতো না। সাইফ মাথা নিচু করে কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, তুমি জানো না, আমি কতটা ভয় পেতাম।
তোমার জীবনকে যদি আমি সমস্যার মুখে ফেলে দিই, সেটা আমি কোনোভাবেই চাইনি। আমি চাইনি তুমি আমার মতো একজন সমস্যাগ্রস্ত মানুষের সঙ্গে সময় নষ্ট করো। কিন্তু আজ বুঝতে পারছি, তোমার ভালোবাসা আমাকে এসব সমস্যার থেকেও শক্তিশালী করে তুলতে পারে। তার কথাগুলো শুনে আমার বুক ভরে গেল। আমি ভেতরে ভেতরে অনুভব করলাম, আমাদের সম্পর্কের ভিত্তি আরও শক্তিশালী হচ্ছে। পরবর্তী কয়েকদিন সাইফের সঙ্গে আমার সম্পর্ক এক নতুন মোড়ে এগোতে শুরু করল। ক্লাসে আমরা স্বাভাবিক থাকতাম, কিন্তু বাইরে আমাদের মধ্যে কথা হতো অনেক গভীর বিষয় নিয়ে। আমি তার জীবন নিয়ে আরও জানতে পারলাম, তার বাবার ব্যবসার ক্ষতি, তার নিজের সংগ্রাম এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা। সাইফ আমাকে জানালো, সে এখন একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছে। যদিও কাজটা তার পছন্দের নয়, তবে এটা তাকে পরিবারের দায়িত্ব পালনে সাহায্য করছে। আমি তার এই চেষ্টা দেখে আরও বেশি অনুপ্রাণিত হলাম। একদিন হঠাৎ করেই নেহা আমাকে ফোন করল। সে সরাসরি বলল, তুমি কি একটু সময় দিতে পারবে? আমাদের কথা বলা দরকার। আমি কিছু না ভেবে সায় দিলাম। ক্যাফেতে গিয়ে দেখি, নেহা বসে আছে। তার চোখে ছিল এক ধরনের আন্তরিকতা। আমি বসতেই সে বলল, রাইমা, আমি জানি তুমি হয়তো আমার সম্পর্কে কিছুটা ভুল ভেবেছ। কিন্তু আমি তোমাকে কিছু সত্যি কথা জানাতে চাই। আমি মাথা নাড়িয়ে বললাম, বলুন। নেহা হেসে বলল, সাইফ আমার খুব ভালো বন্ধু। তার জীবনের সব সমস্যার সময়ে আমি পাশে থাকার চেষ্টা করেছি। কিন্তু আমাদের মধ্যে কখনোই এমন কিছু ছিল না, যা তুমি ভাবছ। সে তোমাকে ভালোবাসে। কিন্তু সে এতটাই দায়িত্বশীল যে, নিজের সমস্যার কথা তোমার সামনে বলতে চায়নি। তার কথা শুনে আমি কিছুটা লজ্জিত হলাম। আমি সত্যিই ভুল ভেবেছিলাম। আমি এখন বুঝতে পারছি। ধন্যবাদ, আপনি আমাকে সবটা পরিষ্কার করে বলার জন্য। নেহা হাসল। তুমি তার জন্য সঠিক মানুষ, রাইমা। তাকে ভালোবেসো, কারণ সে সত্যিই একজন ভালো মানুষ। তার জীবনে সুখ আনতে পারবে শুধু তুমি। নেহার সঙ্গে দেখা হওয়ার পর আমার মনে সব সন্দেহ দূর হয়ে গেল। আমি সাইফের পাশে থাকার সিদ্ধান্ত আরও দৃঢ় করলাম। সাইফকে আমি জানালাম, তোমার জীবনের সব সমস্যায় আমি তোমার পাশে থাকব। আমরা একসঙ্গে এগোব, একসঙ্গে সব সমস্যার সমাধান করব। তুমি আর একা নও, সাইফ। সাইফ কিছু বলল না। শুধু তার গভীর চোখে তাকিয়ে আমি তার মুখে সেই মৃদু হাসিটা দেখতে পেলাম, যেটা আমার সমস্ত হৃদয় ভরে দেয়। সাইফের মুখে সেই মৃদু হাসি দেখে আমার মনে হল, আমাদের সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে। তবে তার সমস্যাগুলো এত দ্রুত দূর হবে না। আমি জানি, সামনে আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে। পরের কয়েকদিন আমরা ধীরে ধীরে নিজেদের মধ্যে কথা বলতে শুরু করলাম। সাইফ আমাকে তার জীবনের গভীরতর সমস্যাগুলো শেয়ার করল। তার বাবা এখনও ব্যবসার ক্ষতি কাটিয়ে উঠতে পারেননি। তাদের বাসায় নিত্যদিন ঋণের চাপ নিয়ে কথা হয়। পরিবারের পুরো দায়িত্ব তার ওপর, আর এ কারণেই সে নিজেকে আমার জন্য উপযুক্ত মনে করে না। আমি তাকে বললাম, তুমি এসব কথা এতদিন লুকিয়ে রেখেছিলে কেন? আমি তোমার পাশে আছি। আমরা একসঙ্গে এসব সমস্যার সমাধান করতে পারব। সে মৃদু হেসে বলল, তুমি অনেক সাহসী। কিন্তু আমি চাই না, তোমার জীবন আমার মতো জটিলতায় ভরে যাক। তুমি তোমার জীবন নিয়ে এগিয়ে যাও। আমি তার দিকে তাকিয়ে দৃঢ়ভাবে বললাম, তুমি আমার জীবনের অংশ, সাইফ। আমি চাই আমাদের পথ একসঙ্গে পাড়ি দিতে।
তুমি আমাকে একা ছেড়ে দিলেও আমি কখনো সুখী হতে পারবো না। আমার পরিবারের কাছে সাইফের সমস্যার কথা বলতে গিয়ে আমি একটা নতুন বাধার মুখোমুখি হলাম। বাবা মা বিষয়টা জানার পর খুব চিন্তিত হয়ে পড়লেন। আমার মা বললেন, রাইমা, আমরা কখনো চাইনি তুমি এমন কারো সঙ্গে জীবন শুরু করো যে নিজেই এখনো স্থির হয়নি। আমাদের ভয় তুমি সুখী হতে পারবে না। বাবা গম্ভীর স্বরে বললেন, সাইফ হয়তো ভালো ছেলে, কিন্তু তার বর্তমান পরিস্থিতি খুবই কঠিন। আমাদের মনে হচ্ছে এই সময়ে তাকে বিয়ে করার সিদ্ধান্ত ঠিক হবে না। আমি বাবার কথা শুনে বললাম, বাবা, সুখ শুধু অর্থ দিয়ে নির্ধারিত হয় না। আমি জানি সাইফ তার সমস্যা কাটিয়ে উঠবে। আমি তাকে সাহায্য করব। আপনাদের কাছে শুধু একটা সুযোগ চাই। আমার মা কিছু বললেন না, কিন্তু তার চোখে এক ধরনের দুশ্চিন্তা ফুটে উঠল। বাবা বললেন, ঠিক আছে, আমরা আরও একবার ভেবে দেখব। পরিবারের এই আপত্তি সাইফের কাছে প্রকাশ করলাম। সে বিষণ্ণ স্বরে বলল, আমি তো আগেই বলেছিলাম তোমার পরিবারের এই সিদ্ধান্তটাই ঠিক। আমি চাই তুমি তাদের কথা শোনো। আমাকে নিয়ে জেদ করো না। আমি তার কথায় হতাশ হয়ে বললাম, তুমি কি কখনো আমাকে ভালোবাসোনি? নইলে এত সহজে হার মানতে বলতে না। তুমি যদি আমাকে ভালোবাসো, তাহলে এসব বাধা পেরোনোর সাহস আমাদের থাকতে হবে। সে চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল। তারপর গভীর গলায় বলল, তুমি ঠিক বলছ। যদি তোমার পাশে থাকার সাহস তোমার থাকে, তাহলে আমারও থাকতে হবে। আমরা একসঙ্গে এই সমস্যার সমাধান করব। সাইফ তার জীবন নিয়ে আরও সচেতন হয়ে উঠল। সে তার চাকরির দিকে মনোযোগ বাড়াল। আমি তাকে মানসিকভাবে সমর্থন দিতে থাকলাম। আমাদের মধ্যে সম্পর্কটা আরও দৃঢ় হতে লাগল। সাইফ আর আমি নতুনভাবে শুরু করার সিদ্ধান্ত নিলেও আমাদের সামনে যে পথটা মসৃণ হবে না, সেটা আমি খুব ভালো করেই জানতাম। পরিবার থেকে এখনও পুরোপুরি সম্মতি মেলেনি। তাদের দুশ্চিন্তা সাইফের আর্থিক অবস্থাকে ঘিরে। আমি বুঝতে পারি তারা আমাকে নিয়ে উদ্বিগ্ন। কিন্তু আমি তাদের বোঝাতে চাই, ভালোবাসা শুধু আর্থিক সচ্ছলতার ওপর নির্ভর করে না। সেদিন রাতের খাবারের টেবিলে আমি সাহস করে বাবার সামনে বিষয়টা আবার তোলার চেষ্টা করলাম। মা চুপচাপ খাচ্ছিলেন, কিন্তু বাবা আমাকে থামিয়ে বললেন, রাইমা, তুমি ছোট থেকে আমাদের কাছে একটাই চেয়েছিলে, স্বাধীনতা। আমরা সবসময় তোমার সিদ্ধান্তকে সম্মান করেছি। কিন্তু এবার আমরা মনে করি তুমি নিজের জীবনের এমন একটা ঝুঁকি নিচ্ছ যা আমাদের ভাবতে বাধ্য করছে। তুমি কি নিশ্চিত এই সম্পর্ক তোমাকে সুখ এনে দেবে? আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর বললাম, বাবা, আমি নিশ্চিত। সুখ শুধু আর্থিক অবস্থা থেকে আসে না। সুখ আসে একজন মানুষের পাশে থেকে, তার সঙ্গে জীবনের প্রতিটা মুহূর্ত কাটিয়ে। সাইফ তার পরিস্থিতি নিয়ে কাজ করছে, আর আমি তার পাশে থাকব। আমরা একসঙ্গে সবকিছু ঠিক করব। মা কিছুক্ষণ চুপ থেকে বললেন, তুমি যদি এতটাই দৃঢ় থাকো, তাহলে আমরা আর আপত্তি করব না। তবে একটা কথা মনে রেখ, তুমি যদি কখনো সমস্যায় পড়ো, আমাদের জানাবে। আমরা সবসময় তোমার পাশে আছি। বাবা মৃদু হাসলেন। তাহলে ঠিক আছে। সাইফকে আমাদের সঙ্গে আবার দেখা করতে বলো। আমরা তাকে নিয়ে আরেকবার কথা বলবো। পরদিন কলেজ শেষে সাইফের সঙ্গে কথা বললাম। তাকে জানালাম বাবা মা তার সঙ্গে কথা বলতে চান। সাইফ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, তোমার বাবা মায়ের সামনে দাঁড়ানোর জন্য নিজেকে প্রস্তুত করতে হবে।
আমি এখনো তাদের মনের সব প্রশ্নের উত্তর দিতে পারব না, কিন্তু চেষ্টা করব। আমি তার কথায় সাহস পেলাম। বললাম, তোমার শুধু সত্যি কথাগুলো বলতে হবে। তারা তোমার আন্তরিকতা দেখলে সব ঠিক হয়ে যাবে। সপ্তাহখানেক পর সাইফ আমাদের বাসায় এল। মা বাবার সঙ্গে তার কথোপকথন শুরু হল। বাবা সরাসরি বললেন, সাইফ, তুমি একজন ভালো মানুষ। কিন্তু আমাদের দুশ্চিন্তা একটাই, তোমার আর্থিক অবস্থা। তুমি কি সত্যিই রাইমাকে সুখ দিতে পারবে? সাইফ দৃঢ় গলায় বলল, আমি জানি, আমার বর্তমান অবস্থা হয়তো সঠিক নয়। কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি, রাইমাকে কোনো দিনও কষ্ট পেতে দেব না। আমি আমার দায়িত্বগুলো বুঝি, আর তার জন্য যা যা করা প্রয়োজন করব। মা কিছুক্ষণ সাইফের কথা শুনে বললেন, তোমার আত্মবিশ্বাস আমাদের সাহস দিচ্ছে। আমরা চাই তোমাদের সম্পর্ক টিকে থাকুক। তবে এটাও চাই, তোমরা একে অপরকে বুঝে সময় নিয়ে সিদ্ধান্ত নাও। পরিবারের আপাত সম্মতিতে আমি আনন্দিত হলেও মনে কোথাও একটা অস্থিরতা ছিল। ঠিক সেই সময় সাইফের জীবনে নতুন একটি বিপদ নেমে এলো। তার বাবার ব্যবসার অবস্থা আরও খারাপ হয়ে গেল। ঋণ পরিশোধ করতে গিয়ে তাদের সম্পত্তি বিক্রি করার সিদ্ধান্ত নিতে হল। সাইফ মানসিকভাবে ভেঙে পড়ল। তার কাছে মনে হচ্ছিল, সে আমাকে এই পরিস্থিতিতে আরও বেশি টেনে নিচ্ছে। সাইফ আমাকে ফোনে বলল, রাইমা, হয়তো আমরা একসঙ্গে থাকার স্বপ্নটা সত্যি করতে পারব না। আমি চাই না আমার সমস্যাগুলো তোমার জীবন নষ্ট করুক। আমি গলা শক্ত করে বললাম, তুমি আবার এসব কথা কেন বলছো? আমরা একসঙ্গে থাকব, সেটাই ঠিক করেছি। আর যত সমস্যা আসুক, আমি তোমার পাশে আছি। তুমি শুধু হাল ছাড়বে না। আমি ঠিক করলাম, এবার সাইফকে তার সমস্যার মোকাবিলায় সাহায্য করতে হবে। আমি তার বাবা মাকে দেখলাম, তাদের চোখে ভরসার অভাব। আমার মন শক্ত হল। সাইফের পাশে থেকে তাকে তার জীবনের এই সংগ্রামে সাহায্য করতে হবে। সাইফের পরিবার যখন সম্পত্তি বিক্রি করে ঋণ শোধের চেষ্টায় ছিল, তখন আমি বুঝতে পারছিলাম যে সাইফ ভেতরে ভেতরে ভেঙে পড়ছে। সে বাইরে থেকে দৃঢ় থাকতে চাইলেও আমি তার মধ্যে এক ধরনের হতাশা দেখতে পাচ্ছিলাম। আমার মা বাবা সাইফের এই পরিস্থিতি দেখে খানিকটা নীরব থাকলেও তারা আমাকে সরাসরি নিষেধ করেননি। তবে মা একদিন আমাকে ডেকে বললেন, রাইমা, আমরা তোমার সিদ্ধান্তে সায় দিয়েছি, কিন্তু মনে রেখো, জীবনে অর্থের প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না। তুমি যদি তার পাশে থাকতে চাও, তবে মানসিক শক্তি রাখতে হবে। কারণ এই পথ সহজ হবে না। আমি মায়ের কথা শুনে মাথা ঝাঁকালাম। আমি জানতাম, এই সিদ্ধান্ত আমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে। সেদিন সন্ধ্যায় সাইফের সঙ্গে দেখা হল। আমি তাকে অনুপ্রাণিত করার জন্য বললাম, তুমি হাল ছেড়ো না, সাইফ। আমরা একসঙ্গে আছি। সব ঠিক হয়ে যাবে। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি জানো না, রাইমা, আমি কতটা অসহায় অনুভব করছি। আমার বাবার স্বপ্ন ভেঙে গেছে। আমার পরিবার এখন পুরোপুরি আমার ওপর নির্ভর করছে। আর এই অবস্থায় আমি কিভাবে তোমার পাশে দাঁড়াব? আমি তার হাত ধরে বললাম, আমাদের সম্পর্কের ভিত্তি ভালোবাসা আর বিশ্বাস। আর্থিক সমস্যাগুলো সমাধান করা যাবে, যদি আমরা একসঙ্গে থাকি। আমি তোমার পাশে আছি। তুমি একটা নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাও। আমার কথা শুনে সাইফ নতুন করে আশার আলো দেখতে পেল। সে সিদ্ধান্ত নিল, নিজের যোগ্যতাকে কাজে লাগিয়ে চাকরি খুঁজবে এবং নিজের জন্য একটা শক্ত অবস্থান তৈরি করবে।
সাইফ পরদিন থেকেই চাকরি খোঁজার জন্য বিভিন্ন জায়গায় আবেদন করা শুরু করল। একদিন সে আমাকে ফোন করে জানালো, আমি একটা ছোট কোম্পানিতে অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ শুরু করছি। যদিও বেতন কম, কিন্তু শুরু করার জন্য এটা যথেষ্ট। আমি তার এই অগ্রগতিতে খুব খুশি হলাম। আমি জানতাম এটা তার জন্য সহজ ছিল না। সাইফের চাকরির খবর শোনার পর আমার বাবা মা তাকে আরও ভরসা করতে শুরু করলেন। বাবা বললেন, সাইফ যদি এভাবেই এগিয়ে যায় তাহলে আমি নিশ্চিত সে নিজেকে প্রমাণ করতে পারবে। আমার মনে হচ্ছিল আমাদের সম্পর্ক আস্তে আস্তে মজবুত হচ্ছে। তবে এটাই শেষ নয়। সামনে আরও চ্যালেঞ্জ আছে, সেটা আমি জানতাম। যদিও পরিবার থেকে সায় মিলেছে, কিন্তু সমাজের দৃষ্টি আমাদের সম্পর্কের ওপর পড়ল। সাইফের আর্থিক অবস্থা নিয়ে পাড়ার লোকজন কথাবার্তা বলা শুরু করল। কেউ বলল, রাইমার মতো একটা মেয়ে এত ভালো পরিবার থেকে এসে এমন সমস্যাগ্রস্ত ছেলের সঙ্গে কেন আছে? এই সব কথা শুনে আমি ভেতরে ভেতরে কষ্ট পেলেও সাইফের সামনে সেটা প্রকাশ করিনি। কারণ আমি জানতাম সাইফ এসব নিয়ে আরও বেশি মানসিক চাপ অনুভব করবে। তবে একদিন মিষ্টি আমাকে সরাসরি বলল, তুই কেন এত কিছু সহ্য করছিস, রাইমা? সত্যিই কি সাইফ তোর যোগ্য? আমি জবাব দিলাম, যদি ভালোবাসা সবকিছুর যোগ্যতা নির্ধারণ করত তাহলে দুনিয়াতে কেউই সুখী হতে পারত না। সাইফ আমার জন্য যথেষ্ট, কারণ সে আমাকে বোঝে, সম্মান করে। সাইফ তার চাকরিতে দিনরাত পরিশ্রম করছিল। কয়েক মাসের মধ্যেই তার কাজে উন্নতি হল। তার কোম্পানির মালিক তাকে আরও বড় একটি দায়িত্ব দিলেন। আমার বাবা এই খবর শুনে বললেন, সাইফ সত্যিই চেষ্টা করছে। আমি জানতাম সে কখনো আমাদের সম্মান নষ্ট করবে না। আমার মনে হল আমরা ধীরে ধীরে সব বাধা অতিক্রম করছি। একদিন রাতে সাইফ আমাকে ফোন করে বলল, তুমি কি প্রস্তুত? আমি চাই আমরা আমাদের বিয়েটা এবার সম্পন্ন করি। আমার বাবার অনুমতি পাওয়া গেছে। আর আমি মনে করি এখন আমরা একসঙ্গে জীবন শুরু করতে পারি। আমি আনন্দে চুপ করে রইলাম। সাইফ বলল, তুমি যদি চাও আমি আগামী সপ্তাহে তোমার পরিবারকে আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দিতে আসব। আমি মৃদুস্বরে বললাম, আমি সবসময় প্রস্তুত। তুমি যখন বলবে তখনই হবে। সাইফের ফোনের পর আমি যেন আনন্দে আকাশে উড়ছিলাম। এত দিন ধরে যে সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য লড়াই করছিলাম সেটা অবশেষে সফলতার পথে। আমি ভাবছিলাম সাইফের বাবার সম্মতি পাওয়া, তার নিজের পরিশ্রম আর আমার পরিবারের সায় সবকিছু মিলে যেন আমাদের ভালোবাসার জয়গান করছে। পরের দিন সাইফ তার পরিবারের সঙ্গে কথা বলল। তার মা বাবা বেশ খুশি হয়েছিলেন, যদিও আর্থিক সমস্যা এখনও পুরোপুরি কাটেনি। সাইফের মা বললেন, আমরা চাই তোমাদের বিয়েটা সাদামাটা ভাবে হলেও সুন্দর হোক। আমাদের বড় কিছু করার সামর্থ্য নেই, কিন্তু যা কিছুই হবে সেটা আন্তরিকতা দিয়েই করব। সাইফ আমাকে এই কথাগুলো জানালে আমি বললাম, সাধারণ কিংবা বর্ষর আয়োজন কিছুই আমার জন্য গুরুত্বপূর্ণ নয়। তোমার পাশে থাকা সেটাই আমার জন্য সবকিছু। পরের সপ্তাহে সাইফ তার মা বাবাকে সঙ্গে নিয়ে আমাদের বাসায় এল। বাবার চোখে তখনও এক ধরনের কঠোরতা। তবে মা সাইফকে দেখে বেশ খুশি মনে হচ্ছিলেন। বাবা প্রথমেই বললেন, সাইফ, আমরা তোমার প্রচেষ্টা দেখেছি। তুমি সত্যিই নিজেকে প্রমাণ করার চেষ্টা করছ। তবে জানি জীবন এমন একটা জায়গা যেখানে চ্যালেঞ্জ কখনো শেষ হয় না। তুমি কি নিশ্চিত রাইমার জীবনকে তুমি নিরাপত্তা দিতে পারবে?
সাইফ মাথা নিচু করে বলল, আমার কাজ শুরু হয়েছে। আমি জানি এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। তবে আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, রাইমাকে কখনো কোনো কষ্ট হতে দেব না। আমি যদি কখনো ব্যর্থ হই, সেটা আপনার কাছেও আমার ব্যর্থতা হবে। বাবা চুপ করে রইলেন। তারপর মৃদুস্বরে বললেন, ঠিক আছে, আমরা তোমাদের বিয়ের আয়োজন শুরু করতে রাজি। তবে শর্ত একটাই, তোমাদের দুজনকেই জীবনের প্রতিটি বাধা একসঙ্গে পাড়ি দিতে হবে। এই সম্পর্কের দায়িত্ব শুধু তোমার নয়, রাইমারও। সাইফ হাসল। আমরা একসঙ্গে সবকিছু সামলাতে পারব। বিয়ের তারিখ ঠিক হল 1 মাস পরে। পরিবারগুলো সাদামাটা আয়োজনের সিদ্ধান্ত নিল। মা বললেন, বিয়েটা যতই সাধারণ হোক, তাতে আন্তরিকতার অভাব হবে না। আমি আর সাইফ এই সময় একে অপরের সঙ্গে আরও বেশি সময় কাটাতে লাগলাম। আমাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করলাম। তুমি কিভাবে আমাদের সংসার গুছাবে? আমি মজা করে তাকে জিজ্ঞাসা করলাম। সে হেসে বলল, আমাদের সংসার গড়ে উঠবে ভালোবাসা আর বিশ্বাসের ওপর। আর তুমি যদি আমার পাশে থাকো, তাহলে আমি সবকিছু সামলে নিতে পারব। বিয়ের খবর শুনে আমার বন্ধুদের প্রতিক্রিয়া মিশ্র ছিল। মিষ্টি বলল, তোর জন্য আমি খুশি। তবে তুই কি সত্যিই নিশ্চিত যে সাইফি তোর জন্য ঠিক মানুষ? আমি দৃঢ়স্বরে বললাম, হ্যাঁ। জীবনে কেউই পুরোপুরি নিখুঁত হয় না। কিন্তু সাইফ আমার জীবনের অংশ, যাকে ছাড়া আমি কিছু ভাবতে পারি না। আমার কথা শুনে মিষ্টি বলল, তুই যদি খুশি থাকিস, তাহলে আমরাও খুশি। বিয়ের প্রস্তুতির মধ্যেও সাইফ তার কাজের প্রতি মনোযোগ হারায়নি। সে বাড়তি আয়ের জন্য রাতেও কিছু ফ্রিল্যান্সার প্রজেক্ট নেয়। আমাকে জানায়, আমি চাই, তোমার সঙ্গে জীবন শুরু করার সময় আমাদের জন্য অন্তত একটা নিরাপদ ভিত্তি তৈরি করতে পারি। আমি তার এই চেষ্টা দেখে মুগ্ধ হলাম। তার প্রতি আমার ভালোবাসা যেন আরও গভীর হল। বিয়ের আগের রাতে আমি জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়েছিলাম। মনে হচ্ছিল, আমি জীবনের এক নতুন অধ্যায় পা দিতে যাচ্ছি। মা পাশে এসে বসলেন। আমার মাথায় হাত বুলিয়ে বললেন, জীবনের পথ সহজ হবে না, রাইমা। তবে যদি তোমাদের মধ্যে বিশ্বাস আর ভালোবাসা থাকে, তাহলে সব বাধা অতিক্রম করতে পারবে। আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, আমরা ঠিক পারব, মা। আপনি আর বাবা আমাদের জন্য আশীর্বাদ করবেন। মা হেসে মাথা নেড়ে সায় দিল। বিয়ের দিনটি অবশেষে চলে এলো। ঘরে ঘরে সাজগোজের ধুম লেগে গেছে। সাদামাটা আয়োজন হলেও দুই পরিবারই আন্তরিকভাবে সবকিছু সুন্দরভাবে করতে চেয়েছে। আমার মা সকাল থেকেই ব্যস্ত। বাবা কিছুটা গম্ভীর, তবে চোখে এক ধরনের শান্তি। আমি আমার ঘরে বসে আছি। চারপাশে আমার বান্ধবীরা ব্যস্ত, মিষ্টি আমার পোশাক ঠিক করছে, ধারা চুলে ফুল গুজে দিচ্ছে। আমি আয়নার সামনে বসে নিজেকে দেখে হাসলাম। আজ আমি কোনো রাজকন্যার মতো সাজিনি। কিন্তু আমার মনে হচ্ছে, আমার জীবনের রাজপুত্র আমাকে নিতে আসছে। মা এসে আমার পাশে বসলেন। চোখে জল নিয়ে বললেন, আজ তুই আমাদের বাড়ি থেকে চলে যাবি। কিন্তু মনে রাখিস, তোর সুখই আমাদের সবচেয়ে বড় চাওয়া। তুই সুখী থাকলেই আমরা খুশি থাকব। আমি মায়ের হাত ধরে বললাম, মা, আমি ঠিক সুখী থাকব। সাইফ আমাকে কখনো কষ্ট দেবে না। আপনি চিন্তা করবেন না। সাইফ তার বন্ধুদের সঙ্গে ঘরে বসে আছে। তার চেহারায় এক ধরনের উত্তেজনা। তার মা এসে বললেন, সবকিছু ঠিক আছে তো? তুমি কিছু ভুলে গেলে না তো?
সাইফ হেসে বলল, না আম্মা, আমি শুধু একটু নার্ভাস। রাইমাকে আজ আনতে যাব, এটা যেন এখনো স্বপ্নের মতো লাগছে। তার বাবা মৃদুস্বরে বললেন, এই নার্ভাসনেসই তোমার আন্তরিকতার প্রমাণ। সবকিছু ভালোভাবে করো। এই সম্পর্ক যেন টিকে থাকে, সেটা তোমার দায়িত্ব। বিয়ের অনুষ্ঠান শুরু হল। সাইফ তার পরিবার আর বন্ধুদের নিয়ে আমাদের বাসায় এল। আমি তাকে প্রথম দেখলাম, সবার ভিড়ে দাঁড়িয়ে আছে। কালো শেরওয়ানিতে তাকে যেন অন্যরকম লাগছিল। তার চোখে আত্মবিশ্বাস, মুখে এক ধরনের প্রশান্তি। বিয়ের মঞ্চে আমরা দুজন পাশাপাশি বসেছিলাম। তার দিকে তাকিয়ে মনে হচ্ছিল, এই মানুষটার সঙ্গে আমার জীবনের প্রতিটি দিন ভাগাভাগি করব। কাজী যখন আমাদের বিয়ের শপথ পাঠ করালেন, আমার মন ভরে উঠল। আমি সাইফের দিকে তাকিয়ে দেখলাম, তার চোখে জল। সে আমার হাত ধরে মৃদুস্বরে বলল, আজ আমি প্রতিজ্ঞা করছি, তোমাকে কখনো কষ্ট দেব না। তোমার পাশে সবসময় থাকব। আমি উত্তর দিলাম, আমিও প্রতিজ্ঞা করছি, তোমার পাশে থেকে প্রতিটি বাধা অতিক্রম করব। বিয়ের অনুষ্ঠান শেষে আমি সাইফের সঙ্গে তার বাড়িতে এলাম। তার মা দরজায় দাঁড়িয়ে আমাদের অভ্যর্থনা জানালেন। ঘরে ঢুকে মনে হল, আমি যেন নতুন জীবনে পা রেখেছি। রাতে আমি আর সাইফ একসঙ্গে বসে কথা বলছিলাম। সে বলল, আজ থেকে আমাদের জীবন একসঙ্গে শুরু হল। তোমাকে কখনো একা থাকতে দেব না, রাইমা। আমাদের জীবনে যতই সমস্যা আসুক, আমরা একসঙ্গে তা সামলাব। আমি তার হাত ধরে বললাম, আমাদের সম্পর্কের ভিত্তি হল বিশ্বাস আর ভালোবাসা। সেটা কখনো হারাবে না, সাইফ। সাইফ আর আমি বিয়ের পরের দিন থেকেই আমাদের নতুন জীবনের দিকে পা বাড়ালাম। সম্পর্কের প্রথম দিনগুলো সবসময় আনন্দময় হয়। আমরাও তেমনি কিছুটা স্বপ্নময় সময় কাটাচ্ছিলাম। কিন্তু বাস্তবতার চাপ আমাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছিল। সাইফের বাড়ির নিয়মকানুন আমার জন্য নতুন ছিল। সকালে তার মা আমাকে ডাকলেন, রাইমা, তুমি তো এখন এই বাড়ির দায়িত্ব নেবে। নিজের জায়গা বুঝে নিতে সময় লাগবে। কিন্তু আমি জানি, তুমি সব সামলে নিতে পারবে। আমি মৃদু হেসে বললাম, আমি চেষ্টা করব, আম্মা। সাইফের বোন সিফা এসে আমাকে বলল, ভাবি, তুমি যদি এখানে আরামে থাকতে চাও, তাহলে সবার মন জয় করতে হবে। মা কিছু বললে মন খারাপ করো না, বুঝেছ? আমি জানতাম, এটা একটা সাধারণ উপদেশ, কিন্তু মনের কোথাও যেন একটু অস্থিরতা কাজ করছিল। সাইফ তার চাকরির বেতন দিয়ে আমাদের সংসার চালাতে চেষ্টা করছিল। তার বাবা মায়ের ঋণ শোধের জন্য বাড়তি খরচও জুটে গিয়েছিল। একদিন সকালে বাজার করার পর আমি সাইফের হাতে খরচের হিসাব তুলে দিলাম। সে কাগজটা দেখে কিছুক্ষণ চুপ করে থাকল। সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু মাস শেষে যদি খরচ বাড়তে থাকে, তাহলে সমস্যায় পড়তে পারি, সে বলল। আমি বললাম, তাহলে আমাদের কিছু খরচ কমাতে হবে। আমি আমার ছোটখাটো প্রয়োজন মেটানোর জন্য কিছু টিউশন শুরু করতে পারি। সে একটু বিরক্ত হয়ে বলল, না, এটা তোমার করার দরকার নেই। আমি দেখছি। কিন্তু আমি জানতাম, আমাদের দুজনকেই এখন কাজ করতে হবে। আমি তার এই অনুরোধ উপেক্ষা করে আমার এক বান্ধবীর মাধ্যমে টিউশনের ব্যবস্থা করলাম। সাইফের মা একদিন আমাকে ডেকে বললেন, তোমাদের দুজনের আয়ও যদি সংসারের জন্য যথেষ্ট না হয়, তাহলে আমরা কিভাবে এই চাপ সামলাব? আমি বুঝতে পারছিলাম, তিনি আমাদের আর্থিক পরিস্থিতি নিয়ে চিন্তিত। আমি শান্তভাবে বললাম, আম্মা, আমি চেষ্টা করছি। আমাদের হয়তো কিছুটা সময় লাগবে,
কিন্তু সব ঠিক হয়ে যাবে। একদিন বিকেলে সাইফ অফিস থেকে ফিরে বেশ চিন্তিত ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? অফিসে কিছু সমস্যা? সে বলল, না, অফিসে নয়। একজন পরিচিত লোক আমাকে বলছে, আমি যদি তাদের ব্যবসায় লগ্নি করি তাহলে খুব দ্রুত লাভ হবে। আমি তার দিকে তাকিয়ে বললাম, তুমি কি নিশ্চিত এটা ঠিক হবে? এরকম সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভেবে দেখো। সে মাথা নেড়ে বলল, হ্যাঁ, তোমার কথাই ঠিক। আমি হুট করে কিছু করব না। বিয়ের কয়েক মাসের মাথায় আমাদের মধ্যে প্রথম বড় মতবিরোধ হল। সেটা আমাদের সংসার খরচ আর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। একদিন রাতে আমি বললাম, আমরা যদি একসঙ্গে কাজ করি তাহলে দ্রুত এই সমস্যাগুলো সমাধান করতে পারব। তুমি কি চাও না আমরা কিছু পরিকল্পনা করি? সাইফ একটু বিরক্ত হয়ে বলল, তুমি কি মনে করো আমি যথেষ্ট চেষ্টা করছি না? আমি সবকিছু ঠিক করার জন্য দিনরাত পরিশ্রম করছি। আমি চুপ করে গেলাম, কিন্তু ভেতরে একটা অস্বস্তি কাজ করছিল। পরের দিন সকালে সে নিজে থেকে এসে বলল, রাইমা, আমি জানি তুমি আমার পাশে আছো। আমি তোমার ওপর কখনো রাগ করতে চাই না। আমাদের এখন ধৈর্য রাখতে হবে। আমি তার হাত ধরে বললাম, তুমি যখন আমার পাশে আছো তখন সবকিছু সামলে নেওয়া সম্ভব। এই চাপের মাঝেও আমরা ছোট ছোট মুহূর্তে সুখ খুঁজে নিচ্ছিলাম। রাতের খাবারের পর একসঙ্গে বসে গল্প করা, কখনো এক কাপ চা নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে চুপচাপ রাতের আকাশ দেখা, এই মুহূর্তগুলো আমাদের সম্পর্ককে শক্তিশালী করছিল। আমাদের জীবনের প্রতিটি দিন যেন এক নতুন পরীক্ষা নিয়ে হাজির হচ্ছিল। সাইফ তার চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সার কাজ শুরু করেছিল, কিন্তু আমাদের আর্থিক চাপ এতটাই ছিল যে সেটা সামাল দিতে তার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। আমি প্রতিদিনই তাকে আরও ক্লান্ত হয়ে উঠতে দেখছিলাম। একদিন সকালে সাইফ আমাকে বলল, রাইমা, আমি একটা সুযোগ পেয়েছি। একজন আমাকে বলেছে একটা ছোট ব্যবসায় লগ্নি করলে ভালো লাভ হতে পারে। এটা আমাদের জন্য একটা বড় সুযোগ হতে পারে। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। তারপর বললাম, তুমি কি নিশ্চিত এটা সঠিক সিদ্ধান্ত হবে? আমাদের যা কিছু আছে সেটা যদি এতে ডুবে যায় তখন কি করব? সাইফ মৃদুস্বরে বলল, আমি জানি এটা একটা ঝুঁকি, কিন্তু যদি সফল হই তাহলে আমাদের আর্থিক সমস্যা অনেকটাই মিটে যাবে। আমি তার চোখে আত্মবিশ্বাস দেখতে পেলাম। আমি জানতাম সে আমাদের জন্যই এতটা ঝুঁকি নিতে চাইছে। কিন্তু আমার মনের কোথাও একটা অজানা ভয় কাজ করছিল। সাইফের এই সিদ্ধান্তের কথা তার পরিবারকে জানানো হলে তার বাবা বললেন, তুমি কি নিশ্চিত এটা সঠিক পথে এগোবে? এই লগ্নি তোমাকে আরও বড় সমস্যায় ফেলতে পারে। তার মা বললেন, তোমাদের যা আছে সেটা এত সহজে বাজি ধরো না। আমাদের পরিবারের অবস্থা তো দেখছ। নতুন ঝুঁকি নেওয়ার সময় এটা নয়। সাইফ খুব ধীরে বলল, আমি জানি এটা ঝুঁকিপূর্ণ, কিন্তু আমি চেষ্টা না করলে কখনো সফল হতে পারব না। আপনাদের আশীর্বাদ চাই। আমি তখন জানতাম সে তার সিদ্ধান্ত থেকে সরে আসবে না। রাতে আমি সাইফকে বললাম, তুমি যদি সত্যিই মনে করো এটা সঠিক সিদ্ধান্ত তাহলে আমি তোমার পাশে আছি। কিন্তু একটা শর্ত আছে, তুমি কোনোভাবেই আমাদের বর্তমান জীবনযাত্রাকে একেবারে ঝুঁকিতে ফেলবে না। পরিকল্পনা ভালোভাবে করো। সে আমার কথা শুনে মৃদু হেসে বলল, তোমার সমর্থনটাই আমার সবচেয়ে বড় শক্তি, রাইমা।
সাইফ তার সঞ্চয় এবং কিছু ধার করে ব্যবসায় লগ্নি করল। শুরুতে সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু কিছুদিন পর ব্যবসায় ক্ষতির মুখে পড়ল। একটি গুরুত্বপূর্ণ চুক্তি বাতিল হয়ে গেল, আর সেটাই তাদের আর্থিক অবস্থার ওপর বড় প্রভাব ফেলল। একদিন সে অফিস থেকে ফিরে এসে বলল, রাইমা, আমার মনে হয় আমি ভুল করেছি। আমি যে লাভের কথা ভেবেছিলাম সেটা হয়নি। এখন আমাদের আরো কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হবে। আমি তার চোখে হতাশা দেখতে পেলাম। আমি তাকে শান্ত করে বললাম, আমাদের জীবনে এমন মুহূর্ত আসবেই যখন সবকিছু ঠিকঠাক হবে না, কিন্তু তুমি চেষ্টা করেছ, সেটাই বড় কথা। আমরা একসঙ্গে এটা সামলে নিতে পারব। এই ক্ষতির পর সাইফের পরিবারের মধ্যেও চাপ বেড়ে গেল। তার মা বাবা বারবার তাকে বলছিলেন, তোমাকে আরও ভেবে কাজ করতে হবে। পরিবারে তো শুধু তুমি নও, আমাদের সবাইকেই দেখতে হয়। এর মধ্যে পাড়ার কিছু মানুষও সমালোচনা শুরু করল। কেউ বলল, সাইফ তো কিছুই ঠিকমতো করতে পারে না, ওর জন্যই তো ওর পরিবার এত সমস্যায় পড়ছে। আমি এসব শুনে ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছিলাম, কিন্তু সাইফকে কিছু বলতাম না। আমি জানতাম, এই সময় তার পাশে থাকা সবচেয়ে জরুরি। একদিন সন্ধ্যায় সাইফ আমার হাতে একটা চিঠি দিয়ে বলল, আমি এটা তোমার জন্য লিখেছি। যখন আমার মনে হচ্ছিল আমি তোমার যোগ্য নই, তখন লিখেছিলাম, কিন্তু আজ তোমাকে এটা দিতে চাই। চিঠিতে লেখা ছিল, রাইমা, তুমি আমার জীবনে আসার পর থেকে আমি বুঝেছি, ভালোবাসা মানে শুধু সুখের মুহূর্ত নয়। এটা মানে পাশে থাকা, যখন জীবন কঠিন হয়ে যায়। তুমি আমার জীবনের সবথেকে বড় প্রাপ্তি। আমি হয়তো সবসময় সফল হব না, কিন্তু আমি প্রতিজ্ঞা করছি, তোমার পাশে সবসময় থাকব। তুমি যদি আমার পাশে থাকো, তাহলে আমি সবকিছু সামলাতে পারব। চিঠি পড়ে আমার চোখে জল চলে এলো। আমি তাকে বললাম, তুমি যতই ঝড়ের মধ্যে থাকো, আমি সবসময় তোমার পাশে থাকব। সাইফের ব্যবসার ক্ষতির পর আমাদের জীবনে যেন এক ধরনের অস্থিরতা নেমে এলো। চারদিকে শুধুই চাপ, হতাশা আর সমাজের তির্যক মন্তব্য। তবুও আমি সাইফের পাশে থাকার সংকল্প করেছিলাম। আমার বিশ্বাস ছিল, এই ঝড়ের পর আমাদের জীবনে নতুন সূর্যোদয় হবে। একদিন রাতে আমরা দুজন একসঙ্গে বসে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলছিলাম। সাইফ বলল, আমি মনে করি, এবার আমাদের অন্য কিছু করতে হবে। চাকরির পাশাপাশি আমি যদি ছোট পরিসরে নতুন কিছু শুরু করি, তাহলে হয়তো সেটা আস্তে আস্তে বাড়তে পারে। আমি তার দিকে তাকিয়ে বললাম, তুমি যা করতে চাও, আমি তোমার পাশে আছি। তবে এবার আরও পরিকল্পনা করে এগোও। আমরা আগে যে ভুল করেছি, সেটা থেকে শিক্ষা নিতে হবে। সাইফ আমার কথা শুনে হাসল। তোমার মতো একজন সঙ্গী পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ, রাইমা। পরদিন সকালে সাইফ তার মা বাবার সঙ্গে কথা বলল। সে বলল, আমি এবার ছোট পরিসরে একটা স্টার্টআপ শুরু করতে চাই। এটা হয়তো সহজ হবে না,
কিন্তু আমি চেষ্টা করব। তার বাবা বললেন, তুমি যদি পরিকল্পনা ঠিকভাবে করো তাহলে আমাদের আপত্তি নেই। তবে এবার সাবধান হতে হবে। তার মা বললেন, তোমার পাশে আমরা আছি। তোমার চেষ্টায় কোনো কমতি নেই, সেটা আমরা জানি। আমি সাইফকে নতুন ব্যবসার জন্য কিছু পরিকল্পনা সাজাতে সাহায্য করলাম। আমরা একসঙ্গে বিভিন্ন বাজার বিশ্লেষণ করলাম, কিভাবে ছোট পুঁজি দিয়ে লাভজনক কিছু করা যায় তা নিয়ে গবেষণা শুরু করলাম। আমি টিউশনের টাকা থেকে কিছু সঞ্চয় করেছিলাম। সেটা সাইফকে দিয়ে বললাম, এই টাকা তোমার কাজে লাগাও। এটা আমাদের ভবিষ্যতের বিনিয়োগ। সে প্রথমে নিতে চায়নি, কিন্তু আমার জোরাজুরিতে সে রাজি হল। সাইফ ছোট্ট একটি অনলাইন স্টোর শুরু করল। আমরা দুজন মিলে সেটার জন্য কাজ করতে শুরু করলাম। দিনরাত পরিশ্রম করে সে পণ্য কিনে এনে বিক্রির পরিকল্পনা সাজাল। আমি তার পণ্যের ছবি তুলে বিজ্ঞাপন তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতাম। ধীরে ধীরে আমাদের স্টোর থেকে অর্ডার আসা শুরু হল। প্রথম মাসেই আমরা আশানুরূপ সাড়া পেলাম। যখন ব্যবসার প্রথম লাভ হল, তখনই আমাদের পাশে থাকা মানুষগুলো ধীরে ধীরে উৎসাহ দিতে শুরু করল। যারা একসময় সমালোচনা করত, তারাই এখন প্রশংসা করতে লাগল। পাড়ার একজন বলল, সাইফ তো অনেক ভালো কিছু শুরু করেছে। এখন আমরা তার কাছ থেকে শিখতে পারি। আমি মনের ভেতর হাসলাম। সাইফ যখন প্রথম ঝুঁকি নিয়েছিল, তখন এই মানুষগুলোই আমাদের পথের কাঁটা ছিল। ব্যবসার কাজ আর সংসার সামলানোর মাঝেও আমরা দুজন একে অপরের জন্য সময় বের করতাম। একদিন রাতে সাইফ আমার হাত ধরে বলল, তুমি যদি আমার পাশে না থাকতে, তাহলে আমি এতদূর কখনো আসতে পারতাম না। আমি মৃদুস্বরে বললাম, আমাদের সম্পর্কটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। যতদিন আমরা একসঙ্গে আছি, ততদিন সবকিছু সামলে নিতে পারব। আমাদের জীবনে যেন ধীরে ধীরে স্থিতি ফিরে আসছিল। ঠিক সেই সময় আমি সাইফকে একটি সুখবর দিলাম। আমি তাকে জানালাম, আমি মা হতে চলেছি। সাইফের মুখে আনন্দের ঝিলিক দেখা গেল। সে আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি জানো না, এই খবরটা আমার জন্য কত বড় আশীর্বাদ। আমরা দুজন মিলেই আমাদের সন্তানকে সেরা জীবন দিতে পারব। সাইফ যখন জানতে পারল আমাদের জীবনে নতুন সদস্য আসছে, তখন তার মুখে আনন্দ আর আতঙ্কের মিশ্র প্রতিক্রিয়া। সে বারবার বলছিল, আমার তো এখন আরও বেশি পরিশ্রম করতে হবে। আমাদের সন্তানের জন্য সবকিছু তৈরি করতে হবে। আমি মৃদু হেসে বললাম, তুমি যা করছো সেটাই যথেষ্ট। আমরা একসঙ্গে সবকিছু সামলে নেব। আমার শাশুড়ি এই খবর শুনে একেবারে উচ্ছ্বসিত। তিনি বললেন, আমি তো ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি আমি দাদি হতে যাচ্ছি। আল্লাহ আমাদের জন্য এত বড় সুখ নিয়ে এসেছেন। আমার মা এই খবর শুনে কিছুটা চিন্তিত হলেও খুশি ছিলেন। তিনি বললেন, সাইফ যেন তোমার ভালো খেয়াল রাখে। তুমি তো এখন আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই খবরের পর সাইফ যেন আরও দায়িত্ববান হয়ে উঠল। সে তার ব্যবসার পাশাপাশি নতুন কিছু কাজের সুযোগ খুঁজতে শুরু করল। একদিন সে আমাকে বলল, তুমি আর এখন কাজ করবে না। টিউশন আর অন্য সব ছেড়ে দাও। আমি চাই তুমি নিজের আর আমাদের সন্তানের খেয়াল রাখো। আমি তার কথায় রাজি হলাম। আমরা দুজন মিলে আমাদের ছোট্ট ঘরটা নতুন করে সাজাতে শুরু করলাম। সন্তানের জন্য ছোট ছোট জামাকাপড় কিনলাম, বিছানার এক কোণে তার জন্য জায়গা তৈরি করলাম। একদিন রাতে সাইফ বলল, তুমি কি কখনো ভেবেছিলে আমাদের জীবন এত সুন্দরভাবে বদলে যাবে? আমি তার দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, আমরা যদি একসঙ্গে থাকি, তাহলে জীবন সবসময় সুন্দর হয়ে উঠবে।
প্রেগন্যান্সির সময় আমি নিয়মিত ডাক্তার দেখাতে শুরু করলাম। সাইফ প্রতিবার আমার সঙ্গে যেত। একদিন ডাক্তারের কাছে আল্ট্রাসাউন্ড করার সময় সাইফ প্রথমবার আমাদের সন্তানের হৃদস্পন্দন শুনল। সে আমার হাত ধরে বলল, তুমি জানো, এটা আমার জীবনের সবচেয়ে বড় মুহূর্ত। আমার চোখে তখন আনন্দের জল। যারা একসময় আমাদের নিয়ে সমালোচনা করত, তারা এখন আমাদের সফল দাম্পত্যের উদাহরণ দিতে শুরু করল। পাড়ার এক বয়স্ক নারী একদিন বললেন, তোমরা দুজন একসঙ্গে এত ভালোভাবে জীবন গুছিয়েছ, তা দেখে আমি মুগ্ধ। তোমাদের দেখে অনেক কিছু শেখা যায়। আমি মনের ভেতর হাসলাম। যখন আমার প্রসবের দিন ঘনিয়ে এলো, সাইফ সবসময় আমার পাশে ছিল। প্রসবের দিন সকালে আমি তাকে বললাম, তুমি নার্ভাস হয়ে পড়ো না, সব ঠিক হয়ে যাবে। সে আমার হাত ধরে বলল, তোমার পাশে থেকে তোমাকে সাহস দেওয়া আমার দায়িত্ব। ক্লিনিকে আমার প্রসব হল এবং আমরা এক ফুটফুটে ছেলের জন্ম দিলাম। সাইফ আমাদের ছেলেকে প্রথমবার কোলে নিয়ে বলল, এই মুহূর্তটা আমি কোনো দিন ভুলব না। আমাদের জীবনে যেন নতুন রং যুক্ত হল। আমাদের সন্তানকে নিয়ে প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছিল। এক রাতে সাইফ বলল, তোমাদের দুজনকে পেয়ে আমার জীবন পূর্ণ হয়ে গেছে। আমি কখনো ভাবিনি আমার জীবন এত সুন্দর হবে। আমি তার দিকে তাকিয়ে বললাম, আমাদের ভালোবাসাই আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি। আমরা একসঙ্গে যা চাই তা করতে পারব। সন্তানের জন্মের পর আমাদের জীবনে যেন নতুন আলো এসে পড়ল। আমাদের ছোট্ট পরিবারটা এখন আরও পূর্ণ। সাইফ আমাকে প্রায় বলে, তুমি আর আমাদের ছেলে, এই দুজনই আমার পৃথিবী। আমি সবকিছু তোমাদের জন্য করতে চাই। আমাদের দিনগুলো সন্তানের যত্ন নেওয়া, ব্যবসা সামলানো আর ছোট ছোট সুখের মুহূর্ত নিয়ে ভরে উঠল। সন্তান হওয়া মানেই নতুন দায়িত্ব। আমি ঘর আর ছেলেকে সামলানোর চেষ্টা করছিলাম, আর সাইফ বাইরে ব্যবসা নিয়ে ব্যস্ত। একদিন রাতে সাইফ ক্লান্ত হয়ে ফিরে এল। আমি তাকে বললাম, তুমি এত পরিশ্রম করছো, একটু বিশ্রাম নাও। সে আমার দিকে তাকিয়ে হেসে বলল, তোমাদের ভালো রাখার জন্য এই পরিশ্রম আমার কাছে কোনো ব্যাপার না। আমি চাই আমাদের ছেলের যেন কোনো কিছুর অভাব না হয়। আমি মুগ্ধ হয়ে দেখলাম, সাইফ কেমন করে একজন দায়িত্বশীল স্বামী আর বাবা হয়ে উঠেছে। সাইফ তার ছোট অনলাইন ব্যবসা থেকে ধীরে ধীরে একটা বড় পরিসরে কাজ শুরু করল। আমরা দুজন মিলে নতুন পরিকল্পনা সাজালাম। আমি বললাম, আমাদের আরও কিছু নতুন পণ্য যোগ করতে হবে। আর ক্রেতাদের জন্য কিছু বিশেষ ছাড় দিল বিক্রি বাড়বে। সাইফ আমার প্রস্তাব শুনে বলল, তুমি আমার জন্য অনেক বড় শক্তি। আমি তোমার পরামর্শে এগিয়ে যাব। ধীরে ধীরে তার ব্যবসা সফলতার মুখ দেখল। আমরা আরও বড় পরিসরে কাজ করতে শুরু করলাম। আমাদের ছেলের প্রথম হাঁটা শুরুর মুহূর্তটা আমাদের জীবনের অন্যতম আনন্দময় সময় ছিল। একদিন বিকেলে সে তার ছোট্ট পা দিয়ে হঠাৎ করে দাঁড়িয়ে গেল। আমি চিৎকার করে সাইফকে ডাকলাম, দেখো, ও হাঁটছে। সাইফ ছুটে এসে আমাদের ছেলেকে কোলে তুলে নিল। তার চোখে আনন্দের অশ্রু। সে বলল, আমার ছেলের প্রথম পদক্ষেপ, এটা আমি কোনো দিন ভুলব না। আমরা আমাদের ছেলেকে ঘিরে নতুন স্বপ্ন বুনতে শুরু করলাম। সাইফ বলল, আমি চাই আমাদের ছেলে এমন একজন মানুষ হোক, যে তার জীবনে বড় কিছু করবে। আমি মৃদু হেসে বললাম, আমরা দুজন যদি তার পাশে থাকি, তাহলে ও নিশ্চয়ই সফল হবে। কিন্তু আমাদের এখন থেকেই তাকে সঠিক মূল্যবোধ আর শিক্ষা দিতে হবে।
যারা একসময় আমাদের নিয়ে সমালোচনা করত তারা এখন আমাদের প্রশংসা করে। পাড়ার একজন বলল, তোমাদের দুজনের সম্পর্ক আর পরিশ্রম দেখে আমরা শিখছি। তোমরা একটা উদাহরণ। আমি আর সাইফ একে অপরের দিকে তাকিয়ে হেসে বললাম, আমাদের সম্পর্কের শক্তি আর একসঙ্গে থাকার ইচ্ছাই আমাদের এগিয়ে নিয়ে গেছে। তবে জীবনে সবকিছুই সহজ নয়। একদিন সাইফের ব্যবসায় এক বড় চ্যালেঞ্জ এলো। একটি বড় অর্ডার বাতিল হওয়ায় আমরা আর্থিক ক্ষতির মুখে পড়লাম। সাইফ বেশ হতাশ হয়ে বলল, আমি এতদিন যা গড়েছিলাম সেটা এখন ভেঙে পড়ছে। আমি তার হাত ধরে বললাম, তুমি যখন হাল ছাড়ো না তখন এই ক্ষতিটাও সামলে নিতে পারবে। আমি তোমার পাশে আছি, সাইফ। সে গভীর শ্বাস নিয়ে বলল, তোমার এই বিশ্বাসই আমাকে নতুন করে শক্তি দেয়। সাইফের ব্যবসার বড় ক্ষতির পর আমাদের জীবন যেন আবার অস্থির হয়ে উঠল। তার মধ্যেও আমরা একে অপরকে সাহস দিয়ে যাচ্ছিলাম। সাইফ রাতদিন পরিশ্রম করছিল আবার নতুন করে ব্যবসা গুছিয়ে তোলার জন্য। একদিন রাতে সাইফ ক্লান্ত হয়ে ফিরে এলো। সে এক গ্লাস পানি নিয়ে চুপচাপ বসে রইল। আমি তার পাশে গিয়ে বললাম, কি হয়েছে? তুমি এমন চুপচাপ কেন? সে গভীর শ্বাস নিয়ে বলল, আমি মনে করি আমার সব চেষ্টা ব্যর্থ হচ্ছে। যে অর্ডার বাতিল হলো সেটা আমাদের ব্যবসার জন্য বড় আঘাত। আমি তার হাত ধরে বললাম, ব্যর্থতা আমাদের জীবন থেকে শেখায়। তুমি তো হাল ছাড়ার মানুষ নও। আমরা একসঙ্গে আছি, আমাদের পথ ঠিক হয়ে যাবে। সে আমার দিকে তাকিয়ে হালকা হাসল। তুমি জানো, তোমার এই কথাগুলোই আমাকে শক্তি দেয়। আমার শাশুড়ি এই সময় আমাদের পাশে দাঁড়ালেন। তিনি সাইফকে বললেন, তোমার চেষ্টা দেখে আমি জানি তুমি সফল হবে। আমরা তোমার পাশে আছি। কোনো কিছুতেই দুশ্চিন্তা করো না। আমার বাবা মাও এই সময়ে আমাদের আর্থিক সাহায্য করার প্রস্তাব দিলেন। আমি প্রথমে নিতে চাইনি, কিন্তু বাবা বললেন, পরিবারের দায়িত্ব একসঙ্গে নিতে হয়। এটা তোমাদের জন্য আমাদের আশীর্বাদ। একদিন সকালে আমাদের ছেলে প্রথমবার বাবা বলে ডাকল। সাইফ তখন গভীর চিন্তায় ছিল। ছেলের এই ডাক শুনে তার মুখে হাসি ফুটে উঠল। সে আমাকে বলল, আমাদের সন্তান আমাকে নতুন করে বাঁচার অনুপ্রেরণা দিল। আমি আর কখনো হাল ছাড়ব না। সাইফ নতুন করে তার ব্যবসার পরিকল্পনা সাজাল। এবার সে কিছু নতুন পণ্য যোগ করল, যারা আগের চেয়ে কম ঝুঁকিপূর্ণ। আমি তার সঙ্গে দিনরাত কাজ করতে শুরু করলাম। আমরা একসঙ্গে কাজ করতাম, পণ্য প্যাকেজিং থেকে শুরু করে ডেলিভারি নিশ্চিত করা পর্যন্ত। সাইফ আবার ছোট ছোট অর্ডার পেতে শুরু করল। একদিন সাইফ এসে বলল, আমরা আমাদের বড় অর্ডার ফিরে পেয়েছি। এবার আমরা আগের চেয়েও ভালো করব। আমি আনন্দে তাকে জড়িয়ে ধরলাম। আমাদের পরিশ্রমের ফল যেন আবার আসতে শুরু করেছিল। রাতে আমরা একসঙ্গে বসে চায়ের কাপে চুমুক দিচ্ছিলাম। সাইফ বলল, আমি সবসময় ভেবেছিলাম জীবনে সফল হতে হলে শুধু নিজের চেষ্টা দরকার। কিন্তু তুমি আমাকে শিখিয়েছ, জীবনে সবচেয়ে বড় শক্তি হল একে অপরের পাশে থাকা। আমি তার দিকে তাকিয়ে বললাম, তুমি হাল ছাড়ো না, আর আমি তোমার পাশে থাকি। আমাদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। সাইফ ব্যবসা স্থিতিশীল করার পর আমাদের ভবিষ্যৎ নিয়ে নতুন পরিকল্পনা সাজাতে শুরু করল। সে বলল,
আমি চাই আমাদের ছেলের জন্য এমন একটা ভবিষ্যৎ তৈরি করতে, যেখানে ও কোনো কিছুর অভাব বোধ করবে না। আমি বললাম, তুমি শুধু নিজের স্বপ্ন পূরণের চেষ্টা চালিয়ে যাও। আমি আর আমাদের ছেলে তোমার পাশে আছি। সাইফের ব্যবসা যখন পুনরায় গতি পেতে শুরু করল, তখন আমাদের জীবন একটু একটু করে স্থিতিশীল হতে লাগল। তবে আমি জানতাম, জীবনের যাত্রাপথ কখনোই পুরোপুরি মসৃণ হয় না। আমাদের সামনে আরও চ্যালেঞ্জ আসবে, কিন্তু আমরা তার জন্য প্রস্তুত ছিলাম। আমাদের ছেলে দিন দিন বড় হচ্ছে। একদিন সাইফ বলল, রাইমা, ওকে সেরা শিক্ষা দিতে চাই। ও যেন এমন একজন মানুষ হয়, যে শুধু সফল নয়, ভালো মনেরও হয়। আমি মৃদু হেসে বললাম, আমরা ওকে শুধু সঠিক মূল্যবোধ শেখাব। সাফল্য তখনই অর্থবহ হয়, যখন সেটা ভালো কাজের জন্য ব্যবহার করা যায়। আমরা আমাদের সন্তানকে এমন পরিবেশে বড় করার জন্য পরিকল্পনা করছিলাম, যেখানে ও নিজের পায়ে দাঁড়াতে শিখবে। সাইফের মা একদিন আমাকে বললেন, তোমরা যে এভাবে এত কষ্ট করে জীবনের পথে এগোচ্ছ, সেটা দেখে আমরা গর্বিত। তোমরা আমাদের মুখ উজ্জ্বল করেছ। আমি তার কথা শুনে বললাম, আম্মা, আপনারা যদি আমাদের সমর্থন না করতেন, আমরা এতদূর আসতে পারতাম না। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবসময় সঠিক পথে থাকি। পাড়ার মানুষ, যারা একসময় আমাদের নিয়ে সমালোচনা করত, এখন তারাই আমাদের প্রশংসা করতে শুরু করেছে। একদিন আমাদের বাসায় একজন প্রতিবেশী এলেন। তিনি বললেন, তোমাদের গল্পটা আমাদের সবাইকে অনুপ্রাণিত করে। সাইফ আর তুমি মিলে যেভাবে জীবন গুছিয়েছ, সেটা সত্যিই প্রশংসনীয়। আমি তাদের প্রশংসায় বিনয়ীভাবে হাসলাম। সাইফ তার ব্যবসাকে আরও বড় পরিসরে নেওয়ার পরিকল্পনা করল। এবার সে শুধু অনলাইন স্টোরে সীমাবদ্ধ না থেকে একটি ছোট শোরুম চালু করল। আমরা দুজন মিলে শোরুমের প্রতিটি কাজ দেখাশোনা করতাম। প্রথম দিকে কাজটা কঠিন মনে হলেও, ক্রেতাদের ভালো সাড়া পেয়ে আমাদের আত্মবিশ্বাস বাড়তে লাগল। রাতে কাজ শেষে আমরা প্রায় একসঙ্গে চায়ের কাপ নিয়ে বসতাম। সাইফ বলতো, তুমি জানো, আমি এই চায়ের সময়টুকুর জন্য সারাদিন অপেক্ষা করি। তুমি যদি পাশে না থাকতে, আমি এত কিছু সামলাতে পারতাম না। আমি তার দিকে তাকিয়ে বলতাম, আমাদের সম্পর্কই আমাদের শক্তি। যতক্ষণ আমরা একসঙ্গে আছি, কোনো কিছুই আমাদের থামাতে পারবে না। একদিন সাইফ আমাকে বলল, আমি চাই আমাদের ছেলের ভবিষ্যতের জন্য একটা নিরাপদ ফান্ড তৈরি করতে। আমাদের যা আয় হচ্ছে, তার একটা অংশ সঞ্চয় করতে হবে। আমি তার প্রস্তাবে একমত হলাম। আমরা প্রতি মাসে আমাদের আয়ের একটা অংশ আলাদা করে রাখতে শুরু করলাম, যা ভবিষ্যতে আমাদের ছেলের পড়াশোনা এবং অন্যান্য প্রয়োজন মেটাতে কাজে আসবে। এমন সময় আমাদের ব্যবসার এক বড় চুক্তি প্রায় বাতিল হয়ে যাচ্ছিল। আমি সাইফকে বললাম, তুমি কখনো হাল ছাড়ো না। আমরা একবার হারিয়ে আবার উঠে দাঁড়িয়েছি। এবারও পারব। সে আমার কথা শুনে সাহস পেল। আমরা দুজন মিলে সেই চুক্তি সম্পন্ন করার জন্য ক্রেতাদের সঙ্গে নতুন শর্ত নিয়ে আলোচনা করলাম। শেষ পর্যন্ত আমরা সফল হলাম। চুক্তি সফল হওয়ার পর আমরা পরিবার নিয়ে ছোট একটি উদযাপনের আয়োজন করলাম। সাইফের মা বললেন, তোমরা দুজনই আমাদের পরিবারের গর্ব। এমন ছেলে আর পুত্রবধূ পেয়ে আমরা ধন্য। সাইফ আমার দিকে তাকিয়ে বলল, তুমি যদি আমার পাশে না থাকতে, আমরা এতদূর আসতে পারতাম না। তুমি আমার জীবনকে অর্থবহ করেছ। সাইফ ও আমার জীবনের চাকা ধীরে ধীরে স্বাভাবিক গতি ফিরে পাচ্ছিল। ব্যবসা এখন আগের চেয়ে ভালো চলছে, পরিবারে একটা স্থিতিশীলতা এসেছে।
তবে এর মাঝেই আমরা নিজেদের জন্য আরো বড় স্বপ্ন দেখতে শুরু করলাম। একদিন রাতে আমরা বসে আলোচনা করছিলাম। সাইফ বলল, আমি চাই আমাদের ছেলে এমন শিক্ষা পাক যা তাকে শুধু একজন ভালো পেশাজীবী নয়, একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলবে। আমি তার কথায় সায় দিয়ে বললাম, সেটাই তো আমাদের চাওয়া। কিন্তু সেটা করার জন্য আমাদের আগে ওর জন্য সঠিক পরিবেশ তৈরি করতে হবে। আমরা কিভাবে শুরু করব? সাইফ বলল, আমাদের সঞ্চয় বাড়াতে হবে। আর যদি ব্যবসাটা আরও একটু বড় করতে পারি তাহলে সবকিছু আরও সহজ হবে। সাইফ তার শোরুমে আরও নতুন পণ্য যোগ করার পরিকল্পনা করল। এবার আমরা স্থানীয় কারিগরদের সঙ্গে যোগাযোগ শুরু করলাম। তাদের তৈরি করা হস্তশিল্প পণ্য আমাদের দোকানে বিক্রির জন্য যোগ করলাম। এটা একটা সাহসী সিদ্ধান্ত ছিল, কিন্তু ক্রেতারা আমাদের পণ্যের বৈচিত্র্য দেখে মুগ্ধ হলেন। আমাদের শোরুমে ক্রেতাদের ভিড় বাড়তে লাগল। আমাদের বাড়ির অবস্থান বেশ পুরনো ও ছোট ছিল। তাই আমরা সিদ্ধান্ত নিলাম একটা নতুন ফ্ল্যাট কেনার জন্য সঞ্চয় শুরু করব। আমি বললাম, আমরা যদি এখন থেকে নিয়মিত কিছু টাকা জমাই তাহলে কয়েক বছরের মধ্যে ফ্ল্যাট কিনতে পারব। সাইফ হেসে বলল, তুমি সবসময় আমাকে বাস্তব দৃষ্টিভঙ্গি শেখাও। ঠিক আছে, আমরা এখন থেকেই পরিকল্পনা শুরু করব। আমাদের পরিবারে এখন বেশ আনন্দময় সময় কাটছে। একদিন শাশুড়ি বললেন, তোমরা আমাদের জীবনের আশীর্বাদ। আমরা তোমাদের জন্য গর্বিত। সিফা, সাইফের ছোট বোন, বলল, ভাবি, তোমাদের দেখে অনেক কিছু শিখি। ভবিষ্যতে আমিও তোমাদের মতো সম্পর্ক চাই। আমাদের ছেলে যখন স্কুলে ভর্তি হল সেটা ছিল আমাদের জীবনের এক নতুন অধ্যায়। সাইফ তাকে স্কুলে নিয়ে যাওয়ার সময় বলল, আমি চাই ওর শৈশবটা সুখের হোক। আমরা ওকে কোনো চাপ দেব না, বরং ওকে তার স্বপ্ন দেখার সুযোগ দেব। আমিও সাইফের সঙ্গে একমত হলাম। তবে সব সুখের মাঝে জীবনে একটা কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় এলো। সাইফ বলল, আমাদের ব্যবসাকে আরও বড় করার জন্য আমাকে হয়তো শহরের বাইরে যেতে হবে। কিছুদিন তোমাদের ছাড়া থাকতে হবে। আমি চুপ করে গেলাম। তার কথা শুনে আমার বুকটা ধক করে উঠল, কিন্তু আমি জানতাম এটা আমাদের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। আমি তাকে বললাম, তুমি যদি মনে করো এটা সঠিক সিদ্ধান্ত তাহলে যাও। আমি আর আমাদের ছেলে এখানে সামলে নেব। সাইফ আমার দিকে তাকিয়ে বলল, তুমি সবসময় আমার সবচেয়ে বড় শক্তি। আমি যত দূরেই যাই আমার মন থাকবে তোমাদের সঙ্গে। যেদিন সাইফ শহরের বাইরে কাজে গেল সেদিন আমার চোখে জল ছিল। আমাদের ছেলে বাবার পেছনে হাত নাড়ছিল। সাইফ গাড়িতে ওঠার আগে বলল, শিগগিরই ফিরব। আর তোমাদের জন্য সুখবর নিয়ে আসব। সাইফের অনুপস্থিতিতে রাইমা কিভাবে সংসার সামলায়, সাইফের নতুন কাজ কেমন হয়, আর তাদের মধ্যে দূরত্ব কিভাবে তাদের সম্পর্ককে প্রভাবিত করে তা নিয়ে গল্প আরও এগোবে। নতুন চ্যালেঞ্জ, ত্যাগ এবং ভালোবাসার গভীরতা গল্পকে আরও প্রাণবন্ত করবে। সাইফ শহরের বাইরে চলে যাওয়ার পর আমার জীবনে এক নতুন অভিজ্ঞতা শুরু হল। আমি জানতাম আমাদের এই সাময়িক দূরত্ব ভালোবাসাকে ম্লান করতে পারবে না। তবুও প্রতিদিন তার অনুপস্থিতি অনুভব করতাম। প্রথম কয়েকটা দিন খুব কঠিন ছিল। সাইফের সবসময়কার হাসিমাখা মুখ, আমাদের ছোট ছোট কথাবার্তা, রাতের আড্ডা, সবকিছুর অভাব যেন আমাকে খালি করে দিচ্ছিল। একদিন রাতে ফোনে সে বলল, তুমি কেমন আছো? সবকিছু ঠিকঠাক চলছে তো?
আমি মৃদুস্বরে বললাম, সব ঠিক আছে, কিন্তু তুমি ছাড়া ঘরটা যেন ফাঁকা লাগে। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমিও তোমাদের খুব মিস করছি। কিন্তু তুমি জানো, এটা আমাদের ভবিষ্যতের জন্য। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। সাইফ না থাকায় ছেলের সব দায়িত্ব আমার ওপর এসে পড়ল। সকালে স্কুলে নিয়ে যাওয়া, বিকেলে তার পড়াশোনা আর খেলাধুলা দেখা, সবকিছুই আমি একা সামলাচ্ছিলাম। একদিন স্কুল থেকে ফেরার পথে ছেলে বলল, মা, বাবা কখন আসবে? আমি বাবাকে অনেক মিস করি। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, বাবা শিগগিরই আসবে। তুমি দেখো, সে আমাদের জন্য অনেক কিছু করছে। ছেলের চোখে উজ্জ্বল আশা দেখে আমার মন শান্ত হল। আমার শাশুড়ি আমাকে অনেক সাহায্য করছিলেন। তিনি বললেন, তুমি যেভাবে একা এত কিছু সামলাচ্ছ, সেটা দেখে আমাদের গর্ব হচ্ছে। সাইফ জানে, তার সংসার তোমার হাতে নিরাপদ। এই কথাগুলো আমার জন্য বড় প্রেরণা হয়ে উঠল। সাইফের ফোন আসতে শুরু করল নিয়মিত। একদিন সে বলল, আমার কাজ ভালোভাবে চলছে। এখানে অনেক নতুন কিছু শিখছি। তবে তোমাদের ছাড়া প্রতিটি দিন অনেক কঠিন। আমি তাকে উৎসাহ দিয়ে বললাম, তুমি যদি এগিয়ে যাও, আমাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে। আমরা তোমার জন্য অপেক্ষা করছি। একটি চিঠি। একদিন ডাকবাক্সে সাইফের হাতে লেখা একটি চিঠি পেলাম। চিঠিতে সে লিখেছিল, রাইমা, তুমি আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। তোমার এই একাকিত্ব আমি বুঝি। কিন্তু আমাদের এই দূরত্ব শুধু সাময়িক। আমি তোমাদের কাছে ফিরে আসব, আর তখন আমরা একসঙ্গে আমাদের স্বপ্ন পূরণ করব। চিঠি পড়ে আমার চোখ ভিজে গেল। আমি জানতাম, তার ভালোবাসাই আমাকে শক্তি দিচ্ছে। একদিন রাতে ফোনে সাইফ বলল, আমি তোমাদের জন্য একটা ভালো খবর নিয়ে আসছি। আমি আমার নতুন প্রজেক্টে সফল হয়েছি। কিছুদিনের মধ্যে ফিরব, আর তখন আমরা ফ্ল্যাট কেনার ব্যাপারে এগোতে পারব। আমি আনন্দে বললাম, তুমি যদি সফল হও, সেটা আমাদের সবার জন্য সুখের। আমরা তোমার জন্য অপেক্ষা করছি। অবশেষে সেই দিন এলো, যেদিন সাইফ ফিরে এলো। ছেলেকে নিয়ে আমি স্টেশনে গেলাম। তাকে দেখামাত্র ছুটে গিয়ে জড়িয়ে ধরলাম। সাইফ বলল, তোমাদের ছাড়া প্রতিটি দিন অসম্পূর্ণ ছিল। আমি আজ যেন আবার সম্পূর্ণ হলাম। ছেলে বাবার কোলে গিয়ে বলল, বাবা, তুমি আর কখনো আমাদের ছেড়ে যেও না। সাইফের ফিরে আসার পর তাদের নতুন জীবন শুরু হবে। তারা ফ্ল্যাট কেনা, ব্যবসা আরও বড় করা, এবং সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ করবে। তবে জীবনের প্রতিটি ধাপে নতুন চ্যালেঞ্জ আসবে, যা তাদের ভালোবাসা ও সম্পর্ককে আরও দৃঢ় করবে। গল্প আরও আবেগময় ও উত্তেজনাপূর্ণ হবে। সাইফের ফিরে আসার পর আমাদের জীবন যেন আরও আনন্দময় হয়ে উঠল। আমরা ধীরে ধীরে নিজেদের স্বপ্ন পূরণের পথে এগোতে থাকলাম। তার নতুন প্রজেক্ট সফল হওয়ায় আমাদের আর্থিক অবস্থা আগের চেয়ে অনেকটা স্থিতিশীল হয়ে উঠেছে। একদিন রাতে আমরা বসে নতুন ফ্ল্যাট কেনার পরিকল্পনা করছিলাম। সাইফ বলল, আমি একটা ভালো জায়গার খোঁজ পেয়েছি। যদি সব ঠিকঠাক থাকে, তাহলে খুব শিগগিরই আমরা আমাদের নতুন বাড়ি পেয়ে যাব। আমি উত্তেজিত হয়ে বললাম, তাহলে তো আমাদের স্বপ্ন সত্যি হতে চলেছে। আমাদের সন্তানের জন্য এটা একটা নতুন শুরু হবে। সাইফ হেসে বলল, আমাদের সবকিছু ধীরে ধীরে ঠিক হচ্ছে। এটা শুধু আমাদের ভালোবাসা আর পরিশ্রমের ফল। আমার শাশুড়ি বললেন, তোমাদের নতুন বাড়ির কথা শুনে খুব ভালো লাগছে।
আল্লাহ তোমাদের সব স্বপ্ন পূরণ করবেন। আমার মা বাবাও খুশি হয়ে বললেন, তোমরা এভাবে একসঙ্গে এগোচ্ছে, এটা আমাদের জন্য বড় আনন্দের ব্যাপার। এই সমর্থন আমাদের আরও অনুপ্রাণিত করল। ফ্ল্যাট কেনা এবং নতুন জীবন। কিছুদিন পর আমরা আমাদের ফ্ল্যাট কেনার কাজ চূড়ান্ত করলাম। জায়গাটা ছিল শহরের এক শান্ত এলাকা, যেখানে আমাদের ছেলে নিরাপদে বড় হতে পারবে। ফ্ল্যাটটি হাতে পাওয়ার পর আমরা সেটিকে আমাদের মতো সাজাতে শুরু করলাম। প্রতিটি ঘর, প্রতিটি কোণ আমাদের স্বপ্নের মতো করে সাজালাম। বাসা পরিবর্তনের দিন। বাসা পরিবর্তনের দিনটি ছিল আমাদের জীবনের এক নতুন অধ্যায়। সব জিনিসপত্র গুছিয়ে আমরা আমাদের নতুন বাসায় পা রাখলাম। আমাদের ছেলে বলল, মা, এই বাড়ি আমার খুব পছন্দ হয়েছে। আমি এখানে আমার সব বন্ধুদের নিয়ে আসব। আমি আর সাইফ একে অপরের দিকে তাকিয়ে মৃদু হাসলাম। ফ্ল্যাটে সেটল হওয়ার পর আমরা আমাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে আরও মনোযোগী হয়ে উঠলাম। সাইফ বলল, আমি চাই ও যেন এমন শিক্ষা পায় যা শুধু তার ক্যারিয়ার নয়, তার জীবনকেও গড়ে তোলে। আমরা তাকে শহরের একটি ভালো স্কুলে ভর্তি করালাম। সেখানে সে নতুন বন্ধু বানাতে শুরু করল। সাইফ তার ব্যবসা আরও বড় করার পরিকল্পনা করল। এবার সে নতুন একটি ব্রাঞ্চ খুলল। এই সিদ্ধান্ত আমাদের আর্থিক অবস্থাকে আরও মজবুত করল। আমি তাকে বললাম, তুমি সবসময় আমাকে বলো, আমি তোমার প্রেরণা। কিন্তু আসলে তুমি আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। এক সন্ধ্যায় আমরা একসঙ্গে বসে চা খাচ্ছিলাম। সাইফ হঠাৎ বলল, তুমি কি জানো, তোমার সঙ্গে জীবন কাটানোর প্রতিটি মুহূর্ত আমার কাছে মূল্যবান। আমি চাই আমরা এমনই একসঙ্গে থাকি চিরকাল। আমি তার দিকে তাকিয়ে বললাম, তোমার ভালোবাসা আর আমাদের সম্পর্কই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমাদের ভালোবাসা চিরকাল টিকে থাকবে। তাদের জীবনে স্থিতিশীলতা আসার সঙ্গে সঙ্গে সম্পর্কের গভীরতা আরও দৃঢ় হবে। সন্তানের বড় হওয়া, সাইফের ব্যবসার সফলতা এবং পারিবারিক বন্ধনের সৌন্দর্য গল্পের শেষ অধ্যায়গুলোতে তুলে ধরা হবে। গল্প ধীরে ধীরে তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে, যেখানে ভালোবাসা, ত্যাগ আর সম্পর্কের সার্থকতা ফুটে উঠবে। আমাদের নতুন ফ্ল্যাটে থাকা শুরু করার পর জীবন যেন ধীরে ধীরে একটা সুন্দর ছন্দে এগোতে লাগল। চারপাশে সবকিছুই নতুন, কিন্তু আমাদের সম্পর্কের বন্ধন প্রতিটি মুহূর্তে আরও গভীর হচ্ছিল। বাসা পরিবর্তনের পর প্রথম সকালটা ছিল স্বপ্নের মতো। জানালার পর্দা সরিয়ে সাইফ বাইরে তাকিয়েছিল। আমি তার পাশে গিয়ে বললাম, তুমি কি ভাবছ? সে মৃদু হেসে বলল, এই বাড়িটা যেন আমাদের নতুন জীবনের প্রতীক। এটা আমাদের সংগ্রামের গল্পের একটা সুন্দর অধ্যায়। আমি তার হাত ধরে বললাম, তুমি যা ভাবছ, আমি ঠিক সেটাই অনুভব করছি। আমরা একসঙ্গে এতদূর এসেছি, এটা আমাদের ভালোবাসার জয়। আমাদের ছেলে তার নতুন স্কুলে বেশ মানিয়ে নিয়েছিল। একদিন সে এসে বলল, মা, বাবা, আমি আজ স্কুলে একটি ড্রয়িং প্রতিযোগিতায় অংশ নিয়েছি। আমার ছবি সবার খুব পছন্দ হয়েছে। সাইফ তার মাথায় হাত রেখে বলল, তুমি অনেক ভালো কাজ করেছ। আমরা তোমার জন্য গর্বিত। সন্তানের ছোট ছোট সাফল্য আমাদের জীবনে নতুন আনন্দ এনে দিচ্ছিল। সাইফ তার ব্যবসার দ্বিতীয় শাখাটি চালু করার পর থেকে ব্যবসা আরও ভালো চলতে শুরু করল। একদিন সে এসে বলল, আজ আমাদের ব্রাঞ্চের সবচেয়ে বড় অর্ডার পেয়েছি। আমাদের পরিশ্রমের ফল পাওয়া যাচ্ছে। আমি গর্বিত হয়ে বললাম, তোমার এই সফলতা শুধু তোমার নয়, আমাদের সবার।
সাইফের ব্যবসার সফলতা উদযাপন করার জন্য আমরা ছোট্ট একটি পারিবারিক উৎসব আয়োজন করলাম। আমার মা বাবা এবং শাশুড়ি সবাই এসেছিলেন। সাইফ তার মাকে বলল, আম্মা, আপনার দোয়া আর সমর্থন ছাড়া আমি কখনো এতদূর আসতে পারতাম না। আমার বাবা মৃদু হেসে বললেন, তোমাদের দেখে আমরা গর্বিত। তোমরা একসঙ্গে থেকে যে সুন্দর জীবন গড়ে তুলেছ, সেটা সত্যিই প্রশংসার যোগ্য। আমরা একদিন ছোট একটি ভ্রমণের পরিকল্পনা করলাম। পাহাড় ঘেরা একটি জায়গায় গিয়ে আমরা কয়েকটা দিন কাটালাম। আমাদের ছেলে সারাদিন দৌড়াদৌড়ি করছিল। সন্ধ্যায় আমরা পাহাড়ের চূড়ায় বসে সূর্যাস্ত দেখছিলাম। সাইফ বলল, তুমি কি জানো, এই মুহূর্তগুলো আমার জীবনের সবকিছুর চেয়ে বেশি মূল্যবান। আমি তার দিকে তাকিয়ে বললাম, তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তই আমার জীবনের সেরা অংশ। জীবনের প্রতিটি মুহূর্তে আমরা একে অপরকে আরো বেশি করে বুঝতে শুরু করলাম। একদিন রাতে সাইফ বলল, তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি আমার বন্ধু, আমার প্রেরণা, আর আমার জীবনের সবকিছু। আমি তার দিকে তাকিয়ে বললাম, তোমার এই ভালোবাসাই আমাকে সবকিছু সামলানোর শক্তি দেয়। আমরা একসঙ্গে থাকলে সবকিছুই সম্ভব। তাদের জীবন আরও স্থিতিশীল হচ্ছে। সন্তানের বেড়ে ওঠা, সাইফের ব্যবসার সাফল্য এবং তাদের সম্পর্কের দৃঢ়তা গল্পকে সুন্দর সমাপ্তির দিকে এগিয়ে নিয়ে যাবে। নতুন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে তাদের ভালোবাসার শক্তি এবং জীবনের অর্থ আরও স্পষ্টভাবে ফুটে উঠবে। আমাদের জীবনের গল্প যেন একটি শান্ত নদীর মতো হয়ে উঠেছিল। দীর্ঘ লড়াই আর সংগ্রামের পর আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছিলাম, যেখানে প্রতিটি মুহূর্ত ছিল শান্তি আর আনন্দে ভরা। একদিন আমাদের ছেলে স্কুল থেকে ফিরে উচ্ছ্বাস নিয়ে জানালো, মা, বাবা, আমি আজ একটি প্রতিযোগিতায় প্রথম হয়েছি। সাইফ তাকে কাছে টেনে বলল, তুমি জানো, আমরা তোমার জন্য কতটা গর্বিত। আমাদের জীবনের সবচেয়ে বড় সাফল্য তুমি। আমি তার মাথায় হাত রেখে বললাম, তোমার প্রতিটি সাফল্য আমাদের জীবনে আনন্দ নিয়ে আসে। আমরা চাই তুমি এভাবেই এগিয়ে যাও। আমাদের পরিবারে এখন এক অদ্ভুত মায়ার বন্ধন তৈরি হয়েছিল। এক সন্ধ্যায় আমার শাশুড়ি বললেন, তোমরা দুজন একসঙ্গে যেভাবে লড়াই করে এই জায়গায় পৌঁছেছ, সেটা আমাদের জন্য গর্বের বিষয়। আল্লাহ তোমাদের আরো সুখী করুন। আমার মা যোগ করলেন, তোমাদের সম্পর্কটা এমনই থাকুক চিরকাল। কারণ ভালোবাসা আর বিশ্বাস থাকলে জীবনের সব সমস্যা দূর হয়ে যায়। আমাদের নতুন ফ্ল্যাটে আমরা পুরোপুরি স্থায়ী হয়ে গেছি। ফ্ল্যাটটি সাজানো, বারান্দায় ছোট্ট একটা বাগান তৈরি করা, আর ছেলের জন্য আলাদা একটা পড়ার জায়গা তৈরি করা, সবকিছুই আমাদের স্বপ্নের মতো হয়ে উঠেছিল। সন্ধ্যায় আমরা সবাই একসঙ্গে বারান্দায় বসে গল্প করতাম। সাইফ বলতো, এই ফ্ল্যাটটা শুধু একটা জায়গা নয়, এটা আমাদের জীবন গড়ার প্রতীক। আমরা একসঙ্গে ছিলাম বলেই এটা সম্ভব হয়েছে। সাইফের ব্যবসা এখন আরও বড় হয়ে উঠেছে। সে এখন অন্য শহরে নতুন শাখা খোলার কথা ভাবছে। একদিন সে বলল, তুমি যদি আমাকে সমর্থন না করতে, তাহলে আমি এখানে পৌঁছাতে পারতাম না। আমরা একসঙ্গে থাকলেই আমাদের সব স্বপ্ন পূরণ হবে। আমি হেসে বললাম, তুমি যা করছো, তা শুধু আমাদের জন্য নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমি সবসময় তোমার পাশে আছি।
আমাদের ছেলে এখন বড় হচ্ছে। একদিন সে এসে বলল, বাবা, আমি বড় হয়ে তোমার মতো হব। আমি তোমার মতো পরিশ্রম করব আর মায়ের মতো সাহসী হব। এই কথা শুনে সাইফের চোখে জল এলো। সে বলল, তুমি আমাদের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। আমরা তোমার পাশে সবসময় আছি। এক সন্ধ্যায় আমি আর সাইফ বারান্দায় বসে আকাশ দেখছিলাম। সে হঠাৎ বলল, তুমি কি মনে করো এত সব লড়াইয়ের পর আমাদের জীবন কি সুন্দর হয়েছে? আমি হেসে বললাম, হ্যাঁ, আমাদের জীবন একটা গল্পের মতো, যেখানে প্রতিটি চ্যালেঞ্জ আমাদের আরো শক্তিশালী করেছে। আর এই ভালোবাসা আমাদের সবকিছুর ভিত্তি। আমাদের জীবনের প্রতিটি ধাপ যেন আমাদের একে অপরের কাছে আরো টেনে এনেছে। আমরা বুঝেছিলাম, জীবনের অর্থ শুধু সাফল্যে নয়, একসঙ্গে থাকা, একে অপরকে ভালোবাসা আর প্রতিটি মুহূর্তকে উপভোগ করাই। সাইফ একদিন বলল, তুমি জানো, আমি তোমাকে সবসময় বলতাম তুমি আমার শক্তি। এখন আমি বুঝি, তুমি শুধু আমার শক্তি নও, তুমি আমার জীবনের সবকিছু। আমি তার দিকে তাকিয়ে বললাম, তোমার ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। আমরা একসঙ্গে থাকলেই সবকিছু সম্ভব। আকাশের দিকে তাকিয়ে আমরা অনুভব করলাম, আমাদের জীবন ভালোবাসার এক অপূর্ব কাব্য। আর এই কাব্যের প্রতিটি লাইন, প্রতিটি শব্দই আমাদের সংগ্রাম, ত্যাগ এবং ভালোবাসার গল্প। সমাপ্ত।